আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। কাইব ভাইয়ের সাথে আজকে তোমাদের ফর দ্য ফার্স্ট টাইম দেখা হচ্ছে, তাই না? যখন তোমরা ক্লাস 10-এ উঠে গেলা, তারপরে এর আগে আমি তোমাদের ক্লাস 9-এ ক্লাস নিয়েছিলাম, বাংলা অ্যান্ড বিজিএস এই দুইটা সাবজেক্টই তোমাদেরকে পড়িয়েছিলাম। অ্যান্ড আজকে আই গেস ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের ক্লাস 10-এ ওঠার পরে, মানে তোমরা বড় হয়ে গেছো এখন, তাই না? সো বড় হয়ে যাওয়ার পরে তোমাদের আজকে প্রথম ক্লাস নিচ্ছে ভাইয়া। গত ক্লাসটা তোমাদের সৌরভ ভাইয়া নিয়েছিল। সো সৌরভ ভাইয়া তোমাদের প্রত্যুপকার পড়িয়েছিল, তাই না? ওকে, আমার সাথে অলরেডি ফাহমিদা জয়েন করে ফেলছে। ওকে, সবাই জয়েন করতেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, সো কে কে আমার সাথে গত বছর ক্লাসে ছিলা আমাকে একটু জানিয়ে দাও তো কমেন্টে। এবং আজকে কে কে আমার সাথে ফর দ্য ফার্স্ট টাইম ক্লাস করতেছো? ওকে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি জয়েন করে ফেলেছে অনেকেই। ফাহমিদা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা। আফরোজ আছে আমার সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আর কে কে আছে? সোয়াইব আছে আমার সাথে, আফরিন আছে আমার সাথে, আশিকুর রহমান আছে আমার সাথে, নীলা আছে আমার সাথে। আশিকুর রহমান বলতে ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি। সবাই বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি। ভাইয়া আপনি প্রত্যুপকার ওই গল্পটা যদি পড়াইতেন ভালো হইতো। আমি তোমাদের কবিতা পড়াবো, ঠিক আছে? আমি তোমাদের কি কি পড়াবো আমি তোমাদেরকে বলে দিই। তোমাদের যত ধরনের কবিতা আছে, যত ধরনের গ্রামার আছে, রিটেন পার্ট আছে, এগুলো আমি তোমাদের পড়াবো। ওকে, হ্যাঁ, আব্দুল্লাহ আছে আমাদের সাথে। ভাইয়া আমাদের ক্লাস নাম্বার ইনক্রিজ করলে বেটার হতো। আচ্ছা, ক্লাস ক্লাস নাম্বার ইনক্রিজ করলে বেটার হতো। উই উইল ট্রাই, ঠিক আছে? ভাইয়া আপনি চশমা পরেন কেন? চোখে সমস্যা এজন্য। আচ্ছা, ফাইন। সো কার কি অবস্থা, কেমন যাচ্ছে তোমাদের ক্লাস 10-এর ক্লাসগুলো আমাকে একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যারা নতুন তাদেরকে ভাইয়ার ক্লাসে ওয়েলকাম, ঠিক আছে? আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি তোমাদেরকে যাতে ভালো করে পড়াতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া কেমন আছেন? মারওয়া বলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? কাজী আতিকুর বলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছি। সো যারা যারা এখনো ক্লাসে জয়েন করেনি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে আমরা দুইটা কবিতা পড়বো, এক হলো কপোতাক্ষ নদ আর এক হলো জীবন বিনিময়, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, কখনো কি এমন হয়েছে যে তোমরা কবিতা পড়ছো কিন্তু সেই দৃশ্যটা দেখে দেখে, সো ফর এক্সাম্পল মনে করো তুমি 2 বিঘা জমি কবিতা পড়তেছো, আগে পড়ছো না? সো আচ্ছা, আমার একটা ওবিসি লঞ্চ হয়েছে, ওইটাও অনেকে দেখছে, আপন সস বলতেছে। ফাইন, খুবই ভালো কথা। তোমরা আমাকে দেখতেছি লাইগে, বুঝতে পারছি। আচ্ছা, শাহাদাত আছে আমার সাথে, খুবই ভালো। আচ্ছা, আমি একটু বলি, ভাইয়া আপনাকে চিনি ভাইয়া, আপনার ক্লাসগুলো করছি, আপনার ভিডিওস দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি ওল্ড, তুমি ওল্ড না, বলো তুমি আগে ক্লাস করছো, ঠিক আছে? সিয়াম প্রথম ক্লাস করতেছি আপনার, সোয়েব বলতেছে। আচ্ছা, আমি ট্রাই করবো সোয়েব আমার বেস্ট ভাবে ক্লাসটা নেওয়ার। ওকে, আচ্ছা। সো কিউএনএ ক্লাস হবে ভাইয়া? হ্যাঁ, তোমাদের কিউএনএ ক্লাসও হবে, ঠিক আছে? কিউএনএ ক্লাসও হবে। মারওয়া বলতেছে ভাইয়া আপনি আমার ফেভারিট টিচার। ওকে, ফাইন। আচ্ছা, সো এবার আমাকে একটু বলে দিই চটজলদি, আমরা সবাই কি বই খাতা নিয়ে রেডি নাকি? আমাকে একটু সবাই বলে দাও তো ভাইয়া, তোমরা সবাই কি বই খাতা অ্যান্ড অল দ্যাট সবকিছু নিয়ে রেডি নাকি? বিকজ আজকে কিন্তু আমাদের, বিশেষ করে আমার এসএসসি 26 ব্যাচের সাথে ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাস মানে এই না যে ভাইয়া একদম একটা গ্র্যান্ড ক্লাস নিবো, ভাইয়া প্রত্যেকটা ক্লাসই গ্র্যান্ড ভাবে নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আনিসা বলতেছে ভাইয়া আমি আপনার ওল্ড স্টুডেন্ট। ওল্ড মানে কি? তুমি আমার বয়স্ক স্টুডেন্ট? তুমি তুমি আমার গত বছর ক্লাস করছো এটা বলতে পারো। ফাইন, সো সবাই আমরা রেডি নাকি? আমাকে একটু বলো তো, সবাই আমরা কি রেডি? অ্যান্ড আজকের ক্লাসে আমরা কবিতা, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ 10 মিনিট স্কুল, আমরা কবিতা, একজন কবি নদীর পাড়ে বসে কিভাবে কবিতা লিখতো ওই ঘটনাটাই তোমাদেরকে নিয়ে যাব। অ্যান্ড তার মতো করে কবিতা আবৃত্তি করে, ভাই ট্রাই করবো একটু একটু ছোট ছোট করে কবিতা আবৃত্তি করে তোমাদেরকে পড়াতে, যাতে ক্লাসটা একটু ইন্টারেস্টিং লাগে তোমাদের, ঠিক আছে? ওকে, আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ভাইয়া আমরা আজকে ক্লাসটার জন্য রেডি নাকি, সুপার এক্সাইটেড নাকি? বিকজ আই এম সো মাচ এক্সাইটেড ফর টুডেস ক্লাস। আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া আমি আপনার ক্লাস 9-এর ক্লাস করছি। সাইদ বলতেছে রেডি, তারা বলতেছে জি ভাইয়া রেডি, আই এম আ নিউ স্টুডেন্ট বলতেছে। সোয়াইব বলতেছে আই এম আ নিউ স্টুডেন্ট। ওকে, আমি আপনার 9-এ ক্লাস করছি। আচ্ছা ফাইন, যারা যারা ক্লাস করছো তাদেরকে ওয়েলকাম, যারা যারা আজকে ক্লাসে নতুন তাদেরকে তো আরো বেশি বেশি ওয়েলকাম। বাংলা খাতা খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলেও তাড়াতাড়ি করে খুঁজে ফেলতে হবে, বিকজ এখন বাজে কত? 29 বাজে। আমরা এক্স্যাক্ট 30-এ ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে?
এক্স্যাক্ট 30 স্টার্ট করব। ওকে এভরিওয়ান, সো বিজিএস ভিডিও দেখতে দেখতে পড়াতে দেখে দেখে পড়াতেন, ইয়েস হ্যাঁ ভাইয়া ভিডিও দেখে দেখে পড়াতাম। আমি তোমাদেরকে বাংলাতেও ট্রাই করবো ভিডিওস অ্যান্ড অল দ্যাট এগুলো দেখে দেখে পড়ানোর। ওকে আচ্ছা ফাইন, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই চলে আসছে, সবাই চলে আসছে, উই আর রেডি, উই আর রেডি, ফাইন সবাইকে দেখতে পাচ্ছি। ওকে সো ভাইয়ার পরিচয়টা সবাই জানি, আমাকে একটু বলো তো, মোটামুটি আই গেস সবাই একটু একটু চিনছো আমাকে, আই গেস একটু হলেও চিনছো আই গেস। ভাই আমার কমেন্ট পড়ে না, আখিলা নূর পড়লাম তো ভাইয়া কমেন্ট, ঠিক আছে ওকে ইয়াপ। সো আমি তোমাদের কাইফ ভাইয়া, আমি তোমাদের বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টগুলো পড়িয়ে থাকি 10 মিনিট স্কুলে। আমি গত 5 বছর ধরে টিচিং প্রফেশনে আছি। আচ্ছা সো আজকের তোমাদের এসএসসি 26 ব্যাচের এই ক্লাসে পুরো এসএসসি 25 ব্যাচটাকে তোমাদের সিনিয়র যারা ব্যাচ তাদেরকে পুরোটা পড়াইছি, ঠিক আছে, এখন তোমাদেরকে পড়াচ্ছি। সো আজকের ক্লাসে আমরা কি করব ভাইয়া, আজকের ক্লাসে আমরা 2টা কবিতা পড়বো। কয়টা কবিতা? 2টা কবিতা। হ্যাঁ নুসরাত জাহান দেখতে পাচ্ছি, আজকের ক্লাসে আমরা 2টা কবিতা পড়বো। আমরা ফার্স্ট আপনার ক্লাস করতেছি, ওকে ফাইন ঠিক আছে, ঠিক আছে দেখতে পাচ্ছি ইশরা জাহানও চলে আসে, সবাইকে দেখতে পাচ্ছি ভাইয়া, সবাইকে দেখতে পাচ্ছি। ওকে সো আজকের ক্লাসে আমরা 2টা কবিতা পড়বো, 1 কপোতাক্ষ নদ, আর 2 আমরা কি পড়বো, জীবন বিনিময়, ঠিক আছে। সো হ্যাঁ স্লাইডটা আমি তোমাদেরকে এই গ্রুপের ভিতরে দিয়ে দিব, স্লাইডটা এই গ্রুপের ভিতরে তোমাদেরকে আমি দিয়ে দিব ক্লাসের পরপরই, ঠিক আছে, ক্লাসের পরপরই ক্লাসের স্লাইডটা আমি তোমাদেরকে এই গ্রুপের ভিতরে দিয়ে দিব। ওকে তো সবাই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। আচ্ছা ফাইন, আমি একটা জিনিস একটু ক্লাসে স্টার্ট করার আগে বলে নিই, সেটা হলো যে আমরা ডিউরিং দ্য ক্লাস তো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সো তোমাদের কোনো ফ্রেন্ড যদি ক্লাসের মাঝখানে এন্টার করে এসে বলে যে ভাই আপনার পরিচয় কি, ভাই আমি আজকে আপনার প্রথম ক্লাস করতেছি, বা ভাই আজকে কি পড়াচ্ছেন, এগুলো যদি জিজ্ঞাসা করে প্লিজ তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা যেভাবে বুঝিয়ে দাও এই কমেন্ট সেকশনটা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা ডিসকাশন। সো সবাই কি করবা, তাকেও একটু বলে দিও যে তুমি কাইফ ভাইয়ার ক্লাস করতেছো, আজকে ক্লাসে আমরা 2টা কবিতা পড়তেছি অ্যান্ড এখন একটা কবিতা পড়ানো হচ্ছে, ঠিক আছে। প্লিজ টেক মাই নেম, সাইদ দেখতে পাচ্ছি তোমাকে ভাইয়া। ওকে সো সবাই বুঝতে পারছি যে কি কি করতে হবে, স্লাইড দিয়ে দিব ভাইয়া, স্লাইডটা আমি দিয়ে দিব। ওকে আমি ক্লাসের পরপরই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। তো সবাই আমার অল ইনস্ট্রাকশন বুঝতে পারছি, সবাইকে আমার অল ইনস্ট্রাকশন বুঝতে পারছি, আমাকে একটু জানিয়ে দেই। আলহামদুলিল্লাহ, যারা সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, ঠিক আছে। হ্যাঁ আবিদ চিনতে পারছি ভাইয়া, ক্লাস 9-এ তুমি আমার ক্লাস করছো, আবিদ চিনতে পারছি। ওকে অকিলা নূর বলতেছে জি ভাইয়া সব বুঝতে পেরেছি। ওকে ফাইন, সবাই একটু আমাকে তাহলে বলে দেই যে ভাইয়া স্টার্ট দ্য ক্লাস। সবাই আমার পরিচয় অ্যান্ড অল দ্যাট সবকিছু দিব, তাহলে আমাকে একটু বলে দেই সবাই স্টার্ট দ্য ক্লাস, ঠিক আছে, স্টার্ট দ্য ক্লাস, স্টার্ট বললেই হয়ে যাবে, আমি বুঝে যাবো যে তোমরা সবাই রেডি। স্টার্ট দ্য ক্লাস। অর্পিতা রহমান বলছে ভাইয়া আপনার অ্যাডটা দেখলাম, খুবই ভালো কথা ভাইয়া। ওকে সো সবাই বলতেছে ভাইয়া অল গুড, স্টার্ট দ্য ক্লাস, ফাইন। অর্পিতা থ্যাংক ইউ আমার অ্যাডটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা ফাইন, সো আজকের ক্লাসে আমরা কি কি পড়তে যাচ্ছি। আচ্ছা এর আগে আমি একটু বলে নিই, আমি তোমাদের কাইফ ভাইয়া, আমি বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেটা 3য় বর্ষে, এবং আমি ব্যবস্থাপনা শিক্ষক বিভাগে লেখাপড়া করতেছি, এবং তোমাদেরকে আমি গত 5 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে। সো একটু ছোটখাটো বলা যায় এক্সপিরিয়েন্স আছে। সো ইয়াপ দিস ইজ মাই ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশনটা আই গেস খুব একটা ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট এটা হলো আমরা আজকের ক্লাসে কি করব, আমরা আজকের ক্লাসে আমাদের জীবন বিনিময়, কি বিনিময়, আমরা জীবন বিনিময় এই কবিতাটা একদম পার্টিকুলারলি লাইন বাই লাইন ধরে ধরে পড়ব, ঠিক আছে ফারহান, একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়ব। দেন আমরা কি করব, আমরা কপোতাক্ষ নদটা পড়ব, ঠিক আছে, কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ, এই 2টা কবিতা আমরা আজকের ক্লাসে পড়ব। এবং আজকের ক্লাসে আমরা একটু বেশি ইম্পর্টেন্স দিব কপোতাক্ষ নদে, বিকজ এসএসসি পরীক্ষায় কপোতাক্ষ নদ থেকে প্রতি বছর 4 থেকে 5টা এমসিকিউ থাকে। কপোতাক্ষ নদে এসএসসি পরীক্ষায় প্রতি বছর, হ্যাঁ শহীদ বুঝতে পারছো, প্রতি বছর আজবিন শহীদ বুঝতে পারছো ভাইয়া,
কপোতাক্ষ নদ থেকে প্রতি বছর 4 থেকে 5টা মতো এমসিকিউ থাকে আমাদের। ওকে, আচ্ছা সুরাইয়া বলতেছে ভাইয়া অনেক দিন পর আপনাকে দেখতেছি। ফাইন। আচ্ছা, তো আমরা আমাদের জীবন বিনিময় যে কবিতাটা আছে এটা পড়বো, বাট এটা আমরা কি করব জানো, এটা তো তোমাদেরকে একদম কিভাবে পড়তে হয় অ্যান্ড অল দ্যাট সব কিছু বুঝিয়ে দেব। বাট যেহেতু আমাদের কি আসে জানো, আমাদের কপোতাক্ষ নদ থেকে বেশি কোশ্চেন আছে, সো উই উইল মোর ফোকাস অন দ্যাট পার্ট। ঠিক আছে, ইয়াস, খাতা কলম নিবা, আমি যে যে জিনিসগুলো বলবো ওগুলা আমার বলার সাথে সাথে অথবা যখন আমি একটা ফুল কবিতা পড়াবো তুমি তোমার মতো করে নোট করবা। ঠিক আছে, আমি আমার মতো করে পড়িয়ে যাব, তুমি তোমার মতো করে নোট করবা। ঠিক আছে, আমি আমার মতো করে পড়িয়ে যাব, তুমি তোমার মতো করে নোট করবা। ঠিক আছে, আমি আমার মতো করে পড়িয়ে যাব, তোমরা তোমাদের মতো করে নোট করবা। সো ইয়াপ, আজকের এটাই হলো আমাদের মেইন বিষয়। সো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। ঠিক আছে, আমি আপাতত তোমাদের কমেন্টগুলোকে খুব একটা দেখবো না, যখনই আমি কোনো কোশ্চেন করব তখন। ঠিক আছে, যখন কোনো কোশ্চেন করব তখন, যখন কোনো কিছু বুঝতেছো না তখন তোমরা আমাকে জানাবা। ঠিক আছে, ওকে। সো ইয়াপ, আমাদের আজকের প্রথম যে ক্লাসটা, ঠিক আছে, আচ্ছা আমি সৌরভ ভাইয়ের মতো খুব একটা ভালো পড়াইতে পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট। সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? আমাকে একটু বলো তো, সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি নাকি? ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমরা? সবাই একটু জানাই আমাকে। অল ওকে, ডান। আমাদের আজকের ক্লাসের প্রথম যে টপিকটা সেটা হলো আমাদের জীবন বিনিময় কবিতা। সো জীবন বিনিময়, যখনই আমরা কোনো কবিতা পড়বো সেই কবিতার ব্যাকগ্রাউন্ডটা ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। কবিতাটা লিখেছে কে জানো? কবিতাটা লিখেছে গোলাম মোস্তফা। তোমাদের এখান থেকে এক্সামে কি কি কোশ্চেন আসবে আমি এটাকে তোমাদেরকে, মানে আমি তোমাদেরকে যখনই কিছু পড়াবো মেক শিওর, আই উইল মেক শিওর যে এটা থেকে তোমার এক্সামে কেমন কোশ্চেন আসছে তুমি যাতে এটা বোঝা যায়। মানে ক্লাসের পড়া ক্লাসে আমি শেষ করব তোমাদের। ঠিক আছে, ক্লাসের পড়া ক্লাসে শেষ করবো, একদম পার্টিকুলারলি যেই স্লাইড আছে যা আছে একদম প্রপারলি দেখাই দিব, এখান থেকে তোমার কোশ্চেন আসবে। সো ওগুলোকে নোট ডাউন করবা। প্রথমত, গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? এক্সামে কোশ্চেন আসবে, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেন? গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেন? এরপরে তিনি কত সালে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, এরপরে তিনি 1918 সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কোন কলেজ থেকে? রিপন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। এরপরে কি আছে? কর্মজীবনে তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন। এক্সামে কোশ্চেন আসবে, নিচের কোন লেখক বা নিচের কোন লেখক কি আছে, নিচের কোন লেখক তার পেশার জীবনে তোমার কি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন? উত্তর কি হবে? গোলাম মোস্তফা। তিনি তার জীবনে কাব্যগ্রন্থ, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় কি করেছেন? তিনি কাজ করেছেন। তারপরে কি করেছেন? তিনি ইসলামী সাহিত্য নিয়েও কাজ করেছেন। তার প্রচারিত গ্রন্থগুলো কি কি? এবার এখান থেকে কি কি কোশ্চেন আসবে দেখো। রক্তরাগ ইম্পর্টেন্ট, মানে এগুলো মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। রক্তরাগ, খরগোশ, কাব্যকাহিনী, সাহারা 3 স্টার, সাহারা 3 স্টার। তারপর কি হাসনা হেনা, তারপর কি বুলিবুস্থান, বনি আদম, বনি আদম কি 3 স্টার। উপন্যাস কি কি লিখেছে? এগুলো কি তার? এগুলো হলো তার কাব্যগ্রন্থ। এরপর উপন্যাস কি কি লিখেছে? ভাঙ্গা বুক, রূপের নেশা। এই রূপের নেশা কিন্তু থেকে বারবার প্রশ্ন আসে। এক প্রাণ, এক মন এক প্রাণ। ঠিক আছে, এক মন এক প্রাণ। তারপরে কি আছে আমাদের? তিনি কি কি জীবনী লিখেছেন? জীবনী মানে কি ভাইয়া? ভাইয়া পিডিএফ সিলেবাসে তো এই কবিতা ছিল না। আছে তো ভাইয়া, তোমাদের এই কবিতা আছে তো ভাইয়া, জীবন বিনিময় আছে আর হলো তোমাদের কপোতাক্ষ নদ, এই দুইটা আছে। হ্যাঁ, আমরা আগে পড়াচ্ছি জীবন বিনিময়, আগে আমরা জীবন বিনিময় পড়াচ্ছি, তারপর আমরা কপোতাক্ষ নদ পড়াবো। আগে আমরা জীবন বিনিময় পড়াচ্ছি, তারপর কপোতাক্ষ নদটা পড়াবো, বিকজ কপোতাক্ষ নদ বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কবিতা পড়াচ্ছি গাইস, আমরা কবিতা পড়াচ্ছি, কপোতাক্ষ নদ আমরা পরে পড়াবো, আমরা আগে জীবন বিনিময় পড়াচ্ছি। ঠিক আছে, জীবন বিনিময় কবিতা পড়াচ্ছি। ওকে,
এরপরে কি আছে, তিনি কার কার জীবনী লিখছে, বিশ্বনবী, তারপর হলো মরুদুলাল, অনুবাদ কি করছে, কালামে ইকবাল, আল কোরআন, তারপর কি শিকওয়া ও জওয়াবে শিকওয়া ইত্যাদি তিনি অনুবাদও করেছেন। ঠিক আছে, ইত্যাদি তিনি অনুবাদও করেছেন। আচ্ছা ভাইয়া, এই স্লাইডটার সাথে 2025-এর বই মিলে না। বাবা, কপোতাক্ষ নদ পড়াচ্ছি না, আমরা আগে জীবন বিনিময় পড়াচ্ছি। ঠিক আছে, আমরা আগে জীবন বিনিময় পড়াচ্ছি। আখি বলতেছে ভাইয়া বইয়ের সাথে তো মিলে না। কোন বইয়ের সাথে মিলে না? কপোতাক্ষ নদ পাচ্ছি না। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো তো, প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা কি হচ্ছে? আচ্ছা, আমার পড়ানোর সাথে কি তোমাদের জীবন বিনিময়ের ওটা মিলতেছে না? আমাকে একটু বলো তো। ওই যে ফুল মিলে অনেকে বলতেছে, তোমরা কোন বই দেখতেছো ভাইয়া? আমি বুঝতেছি না। আমার তো মিলছে, এই যে সবার বই মিলতেছে, তোমরা কি বলতেছো মিলতেছে না? জীবন বিনিময় 193 নম্বর পৃষ্ঠা পড়াচ্ছি আমি। জীবন বিনিময় 193 নম্বর পৃষ্ঠা। জীবন বিনিময় 193 নম্বর পৃষ্ঠা মিলতেছে, পড়াচ্ছি। ওকে ফাইন, হ্যাঁ তাহলে তো ঠিক আছে। ক্লাসের মাঝখানে কনফিউশন ক্রিয়েট করো না গাইস, এটা ফোকাসের একটা বিষয়, এটা ফোকাসের একটা বিষয়। ঠিক আছে, এটা ফোকাসের একটা বিষয়। ওকে, এরপরে যারা যারা এখনো বই দেওয়া নাই 2025 সালের বই খুঁজো তোমরা। যারা যারা পাও নাই তারা 2024-এর বই মনে হয় খুঁজতেছো। ওকে, সো এইখান থেকে আমি যে যে জিনিসগুলো দাগায় দিলাম, এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এই জায়গা থেকে। আচ্ছা, আবারও বলতেছে মিলতেছে না, কেউ বলতেছে মিলতেছে, কেউ বলতেছে মিলতেছে না, বই এতগুলো নাই। আচ্ছা ফাইন, বই এতগুলো না থাকলে প্যারা নেই। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমাদেরকে এটা বই মিলতেছে না? সবাই একটু আমাকে বলো। কাব্য মিলতেছে না, আবার অনেকে বলতেছে ঠিক আছে, তো আমি তো বুঝতেছি না কাহিনী কি। আমি তো ঠিক দেখেই ক্লাসে আসছি, সব ঠিক আছে ভাই। ওকে ফাইন, ডান। আচ্ছা, আমরা এবার কবিতাতে চলে যাব। আমরা এবার কি করব? আমরা এবার কবিতাতে চলে যাব। জীবন বিনিময় কবিতা, আমরা এবার কবিতাতে ঢুকতেছি। সবাই একটু কবিতাতে ঢুকতেছি আমরা। আমরা এবার কবিতাতে ঢুকতেছি। ঠিক আছে, আমরা এবার কবিতাতে ঢুকতেছি। ঠিক আছে, আমরা এবার কবিতাতে ঢুকতেছি। আমরা এবার কবিতাতে ঢুকতেছি। ওকে, আহা, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, ওরা ভাবতেছে আমি কপোতাক্ষ নদ, বাট আমি কপোতাক্ষ নদ পড়াচ্ছি না। ফাইন, আমরা ক্লাসে কনসেন্ট্রেট করি। আচ্ছা দেখি, জীবন বিনিময়ে লিখেছেন গোলাম মোস্তফা। বাদশা বাবর কাদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। নিদ মানে কি জানো? নিন্দ। নিন্দ মানে হলো ঘুম। নিন্দ মানে কি? ঘুম। বাদশা বাবর কাদিয়া ফিরেছে, নিন্দ নাহি চোখে তার। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। তার মানে এখানে বলতেছে, তার মানে এখানে বলতেছে কি, বাদশা বাবর ফিরেছে কিন্তু তার চোখে ঘুম নাই। বাদশা বাবর ফিরে আসছে কিন্তু তার চোখে ঘুম নাই। পুত্র তার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। তার মানে তার ছোট ছেলে এবার অনেক টেনশন করতেছে, অনেক টেনশন করতেছে। চারিধারে তার ঘনায় আসিয়াছে মরণের অন্ধকার। তার মানে কি? চারিধারে মানে কি জানো? চারপাশে। চারিধারে মানে কি? চারপাশে তার ঘনায়। ঘনায় মানে তো তোমরা জানো মরণ অন্ধকার। তার মানে এখানে বোঝাচ্ছে, এই লাইনটার মাধ্যমে, এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে যে, আচ্ছা বলতেছে হুমায়ুনকে, হুমায়ুনকে, হুমায়ুন তার ছেলে, লেখকের ছেলে। গল্প, তোমার লেখকের ছেলের নাম হুমায়ুন। ঠিক আছে, হুমায়ুন, লেখকের ছেলের নাম হুমায়ুন। ওকে, আচ্ছা দেখো বলতেছি, বাদশা বাবর কাঁদিয়া ফিরেছে। তার মানে কি? বাদশা বাবর সে কেঁদে কেঁদে আসছে,
কেঁদে কেঁদে এসে বলছে কি ফিরিছে নিন নাহি চোখে, তার তার চোখে আর ঘুম নাই। তার চোখে কি নাই? তার চোখে আর ঘুম নাই। পুত্র তাহার হুমায়ুন, হ্যাঁ বাবরের ছেলে হলো হুমায়ুন। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায়া আসিছে মরণ অন্ধকার। ঠিক আছে, মরণ অন্ধকার। তার ছেলে অসুস্থ, তার ছেলে কি অসুস্থ। রাজ্যের যত বিজ্ঞ হেকিম, হেকিম মানে কি জানো? হেকিম মানে হলো ডাক্তার। হেকিম মানে কি? ডাক্তার। বিজ্ঞ মানে কি জানো? জ্ঞানী। বিজ্ঞ মানে কি? জ্ঞানী। আচ্ছা এবার বলি, বাবর, হ্যাঁ বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ। বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ। ওকে, বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ। এই অসুস্থতার কারণে তার মৃত্যু ঘনিয়ে আসছে। তার মৃত্যু ঘনিয়ে আসছে। রাজ্যের যত বিজ্ঞ ডাক্তাররা আছে এবং কবিরাজ দরবেশরা আছে তারা সবাই এসেছে, দিয়েছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। তার মানে কি? ব্যবস্থা সবিশেষ বলতে বোঝাচ্ছে, ঠিক আছে, ব্যবস্থা সবিশেষ মানে বোঝাচ্ছে যে ডাক্তার কবিরাজ বাকি যারা যারা আছে সবাই আসছে। ঠিক আছে, সবাই আসছে। সবাই এসে বলতেছে কি জানো? যে আমরা আমাদের, ওই যে ডাক্তার বলে না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার ছেলেকে বাঁচায় রাখতে। ঠিক আছে, দরবেশ, আরে বাবারে দরবেশ পর্যন্ত তো যাই নাই আমি এখনো। ঠিক আছে, আচ্ছা কবিরাজ দরবেশ, দরবেশ মানে কি? দরবেশ মানে একজন লোককে বোঝাইছে। সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি এক লেশ। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেবা যত্নের বিধিবিধানে, তার মানে কি? তার ছেলের যত ধরনের সেবা যত্ন করা হচ্ছে, তার ছেলের যত ধরনের সেবা যত্ন করা হচ্ছে, ঠিক আছে, তার যত ধরনের সেবা যত্ন করা হচ্ছে ওই সেবা যত্নে কোনো ধরনের ত্রুটির লেশ মাত্র নাই। তার সেবা যত্নে কোনো ধরনের ত্রুটির লেশ মাত্র নাই। বুঝতে পারছি এতটুকু পর্যন্ত আমরা? এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি? আমাকে একটু বলো তো, এতটুকু পর্যন্ত বুঝছো প্রতিটা লাইন? বলো বলো, এতটুকু পর্যন্ত বুঝছো কবিতাটা? কমেন্টে জানাও তো আমাকে একটু। জি বুঝতে পারছি, আফরোজ বলতেছে জি বুঝতে পারছি। ওকে, লেশ কি? আচ্ছা কি বলছে দেখো, ত্রুটি নাহি এক লেশ। লেশ শব্দের অর্থ হলো চেষ্টা। লেশ শব্দের অর্থ কি? চেষ্টা। তার মানে কি? সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তার মানে কি? চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। পরে চলে যাচ্ছি আমরা। তবু তার সেই দুরন্ত রোগ হাঁটিতেছে না যায়, হটিতেছে না খায়। তার মানে কি? তার সেই দুরন্ত যে রোগটা আছে, দুরন্ত রোগ বলতে কেন বোঝানো হয়েছে? বিকজ তার রোগটা প্রতিদিন বাড়তেছে। ঠিক আছে, তার রোগটা কি? প্রতিদিন বাড়তেছে। বুঝতে পারছি? ওকে, এরপরে কি বলছে? হটিতেছে না খায়। হটিতেছে কি? না খায়। তার মানে কি? সে যত চেষ্টাই করতেছে, সে যত চেষ্টাই করতেছে তার রোগ দূর হচ্ছে না, তার রোগ দূর হচ্ছে না। এরপরে কি? যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। তার মানে যত দিন যাচ্ছে তার দুর্ভোগ, তার মানে কি? তার কষ্ট। দুর্ভোগ মানে শব্দের অর্থ কি? দুর্ভোগ। দুর্ভোগ শব্দের অর্থ কি? কষ্ট। মানে তার, যেহেতু সে অসুস্থ, তার যতই সময় যাচ্ছে তার কষ্ট আরো বাড়তেছে। তার কষ্ট কি? আরো বাড়তেছে। হুমায়ুন কার ছেলে? হুমায়ুন বাবরের ছেলে বাবা, হুমায়ুন বাবরের ছেলে। হটিতেছে মানে কি? হটিতেছে মানে কি জানো? দূর হচ্ছে, দূর হওয়া। হটিতেছে মানে কি? দূর হওয়া। হটিতেছে মানে কি? দূর হওয়া। ওকে, হটিতেছে মানে কি? দূর হওয়া। ওকে, এরপরে জীবন প্রদীপ নিভিয়া আসেছে অস্থি রবির প্রায়। অস্থি রবির প্রায়, দেখো জীবনের প্রদীপ নিভিয়া আসিতেছে অস্থি রবির প্রায়। অস্থি রবির মানে কি জানো? অস্থি রবির মানে হলো তোমার আত্মা। ঠিক আছে,
তার মানে তার আত্মাটা প্রায় বের হয়ে যাচ্ছে, তার আত্মাটা প্রায় বের হয়ে যাচ্ছে। ওকে, মানে বোঝাচ্ছে কি তার আত্মাটা প্রায় বের হয়ে যাচ্ছে। ওকে, তার আত্মাটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, এটা বোঝানো হয়েছে। এরপরে কি বলছে, সুধালো বাবর। সুধালো কি, সুধালো মানে কি জানো? সুধালো মানে বলল, বলল বাবর, ঠিক আছে? বলল বাবর ব্রাঙ্গ কি ব্রাঙ্গ কণ্ঠে ভিভিষ ভৃষক বৃন্দে ডাকি, ঠিক আছে? ভৃষক বৃন্দে ডাকি, কি বলছে? ভৃষক বৃন্দে ডাকি, কি বলছে? দেখো দেখো, রাগান্বিত কণ্ঠে, এটা মানে কি জানো? রাগান্বিত কণ্ঠে ভৃষক বৃন্দে ডাকি, তার মানে কি পরিবারের যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসছে, পরিবারের যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাচ্চা জাদার মুক্তি মিলবে নাকি, ঠিক আছে? মুক্তি মিলবে নাকি? সবাই একটু দেখো, সবাই একটু দেখো। আচ্ছা ভাইয়া, প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে না, প্রনাউন্সিয়েশন একটু টাফ, আমি আবার বলতেছি। সুধালো বাবর ব্রাঙ্গ কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজ সত্যি করিয়া দিও না মোরে ফাঁকি। বাবর বলতেছে আমার ছেলে কি বাঁচবে, আমাকে সত্যি করে বলো। বাবর বলতেছে আমার ছেলে কি বাঁচবে, আমাকে সত্যি করে বলো, আমাকে আর ফাঁকি দিও না। একজন বাবা বলতেছে সবাইকে আমার ছেলে কি বাঁচবে, আমাকে আর ফাঁকি দিও না, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। অস্থিরবীর মানে আত্মা, অস্থিরবীর মানে কি? আত্মা। ভৃষক বিন্দে মানে কি? ভৃষক বিন্দে মানে কি জানো? ওইখানে যে যে বসেছিল, ওইখানে যে যে বসেছিল সবাইকে বলতেছে, ওইখানে যে যে বসেছিল সবাইকে বলতেছে যে আমাকে বলো আমার ছেলেটা কি বেঁচে উঠবে নাকি, আমাকে বলো আমার ছেলেটা বেঁচে উঠবে নাকি, বুঝছো? বলতেছিল, ঠিক আছে? অস্থিরবীর মানে হলো আমার কি জানো? আমার শেষ সূর্য, অস্থিরবীর প্রায়, ঠিক আছে? অস্থিরবীর মানে কি জানো? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এটা মানে আত্মাও বোঝায়। অস্থিরবীর মানে হলো তোমার শেষ সূর্য, শেষ সূর্য, ঠিক আছে? একটু কনসেপশন ছিল শেষ সূর্য। অস্থিরবীর মানে কি? অস্থিরবীর মানে হলো জীবনের শেষ সূর্য। দেখো কি বলছে, জীবন প্রদীপ নিভিয়ে আসেছে অস্থিরবীর প্রায়। অস্থিরবীর মানে মানে কি জানো? জীবন, ঠিক আছে? অস্থিরবী তার মানে কি? সূর্য অস্ত চলে যাচ্ছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, ঠিক আছে? অস্ত্র চলে যাচ্ছে। আচ্ছা, সবাই এতটুকু বুঝতে পারছি এখানে কি কি বলা হচ্ছে? বাবর বলতেছে খুব রাগান্বিত কণ্ঠে সবাইকে বলতেছে যে আমাকে সত্যি করে বলো, আমাকে কোনো ফাঁকি দিও না, এই রোগ থেকে বাচ্চা যাদার মানে কি? ছেলের কথা বলতেছে। কি কার কথা? ছেলের কথা বলতেছে যে তার মুক্তি হবে নাকি, তার কি মুক্তি হবে নাকি। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ওকে। সবাই বুঝতে পারছি নাকি? আমাকে একটু বলো তো। তোমরা এত কমেন্টে এত কথাবার্তা বললে ক্লাস করে কোনো লাভ নাই। তোমরা যদি কমেন্টে এত বেশি কথা বলো, ক্লাসে কনসেন্ট্রেট না করে, তোমাদের কোনো লাভ নেই, কোনো লাভই নেই। যে অশ্লীল কথা বলতেছে তারা ইগনোর করো, সবার দিকে তো ফোকাস দেওয়ার কোনো দরকার নাই, তাই না? সবার দিকে ফোকাস দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? সবার দিকে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই, ক্লাসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? ক্লাসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? ওকে, ডান। আমার আমার দরকার নাই যে আমার ক্লাসের সবগুলো স্টুডেন্ট পড়ার জন্য, এটা কখনোই আসে না। একটা ক্লাসে সবগুলো স্টুডেন্ট কখনোই পড়া, কিছু আসবে দুষ্টামি করার জন্য। সো তোমরা যারা পড়তেছো ক্লাসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছে ভাই ভীষক বৃন্দ মানে কি? বৃষক বিন্দু মানে কি? এটা আমরা শব্দার্থতে দিয়ে দিব, তখন আমরা দেখে নিব। বৃষক বিন্দু মানে কি আমরা শব্দার্থতে দেখে নিব। হাসান, আমরা শব্দার্থ রাখছি, সেখানে আমরা আলোচনা করব এটা নিয়ে, সেখানে আমরা আলোচনা করব বৃষক বৃন্দ নিয়ে, ঠিক আছে?
বৃষক বিন্দু নিয়ে আমরা ওখানে আলোচনা করব। বৃষক বিন্দু ভাইয়া উচ্চারণ, হ্যাঁ আরিফ একটু উচ্চারণ ভুল হয়েছে, বুঝতে পারছি আমি। এরপরে নত নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। নতমস্তকে রহিল সবাই মানে কি জানো? নতমস্তক মানে মাথা নিচু, তার মানে কি মাথা নিচু করে সবাই রইল, সবাই মাথা নিচু করে রইল, কেউ কোনো কথা বইল না। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। যখন কোনো জায়গায় যখন কোনো কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা, সে যদি মাথা নিচু করে থাকে, তার মানে কি এটা ইন্ডিকেট করে যে সংবাদ খারাপ। এটা ইন্ডিকেট করে কি সংবাদ খারাপ। মুখর হইয়া উঠিল সবাই। মুখর মানে কি জানো? মানে কি হচকচিয়ে উঠলো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এরকম হচকচিয়ে উঠলো। কহিল মানে কি? কহিল মানে বলল, কহিল মানে কি বলল, ঠিক আছে? কহিল মানে বলল। তাদের সে নিষ্ঠুর নীরবতা। শেলসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেলসম আসি বাদরের বুকে বিধিল কিসের ব্যথা, এটাও আমরা কি শব্দার্থতে জেনে নিব এটা মানে কি, ঠিক আছে? এই যে আমি জানতাম শেলসম মানেও তোমরা জিজ্ঞেস করবা, শেলসম মানে কি জিজ্ঞেস করবা, আমি বুঝতে পারছি। হেনকালে এক দরবেশ উঠি কহিল সুলতান। এই যে এখান থেকে ইন্টারেস্টিং। হেনকালে কি মানে কি জানো? সেই সময়। হেনকালে মানে হলো সেই সময়। সেই সময় একজন দরবেশ উঠে বলল, দরবেশ মানে কি ওই যে তোমার কবিরাজ টাইপের, ঠিক আছে? কবিরাজ টাইপ উঠে বলল, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান। সুলতান বলল, এই দরবেশ বলল কি সুলতানকে, তোমার কাছে সবচেয়ে মূল্যবান যে সম্পদটা আছে এটা যদি তুমি দিয়ে দিতে পারো। দেখো কি বলল, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ ধন, দিতে যদি পারো দান, খুশি হইয়া তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। দেখছো কি বলছে এখানে? বলছে হলো দরবেশ বলছে কি, দরবেশ বলছে সুলতানকে যে সুলতান তুমি যদি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটা দান করে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা বাদশাহ জাদার প্রাণ ফিরিয়ে দিবে। মুখস্থ করা লাগবে না, প্রতিটা লাইন বুঝতে হবে। কবিতা কখনো মুখস্থ করতে হয় না, প্রতিটা লাইন বুঝতে হবে। তোমাকে পরীক্ষায় কি বলবে জানো? তোমাকে বলবে যে হেনকালে এক দরবেশ উঠি বলিল, সুলতান সবচেয়ে বড় শ্রেষ্ঠ যে ধন, দিতে পারো যদি পারো দান। এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? সবাই এই পর্যন্ত বুঝতে পারছি? সবাই এই পর্যন্ত বুঝতে পারছি? শেলথেম মানে কি? তীক্ষ্ণ অস্ত্র। শেলসম মানে কি? শেলসম মানে হইলো তোমার তীক্ষ্ণ অস্ত্র, ঠিক আছে? তীক্ষ্ণ অস্ত্র, এই যে অস্ত্র এসে বুকের মধ্যে আঘাত করে না, একদম বুকে আঘাত করে। আচ্ছা, রুৎসাহ ইসলাম বলতেছে ভাইয়া বুঝি নাই। কি বুঝো নাই বলতে হবে, খালি বুঝি নাই বললে হবে না, কি বুঝো নাই বলতে হবে, ঠিক আছে? সবাই আমাকে একটু বলো, এই পর্যন্ত বুঝতে পারছো নাকি? সবাই এই পর্যন্ত একটু বুঝতে পারছো নাকি বলো আমাকে। নীর বলতেছে ভাই আবার একটু বুঝায় বলেন। আচ্ছা আমি আবার একবার বলতেছি, আগের স্লাইডটা বুঝে, আচ্ছা আগের স্লাইডটা আবার বুঝাই দিব। এখানে বলতেছে কি তোমার কি নত মস্তকে রহিল সবাই, মানে সবাই মাথা নিচু করে রইল এবং বলল, কেউ কোনো কথা বলল না। সবার মুখের ভেতরে একটা নীরবতা, ঠিক আছে? সবার মুখের ভিতরে কি একটা নীরবতা চললো এবং সবাই কি শেলসম আসি বাবরের বুকে, মানে সবাই যখন নিশ্চুপ তখন বাবরের বুকে এসা একটা কি আসছে, ঠিক আছে? লাস্ট লাইনটা বলেন। আচ্ছা ঠিক আছে, লাস্ট লাইনটা বলেন। লাস্ট লাইনটা কি? খুশি হয়ে আল্লাহ তাআলা যদি সুলতান তার সকল সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদটা দিয়ে দেয়, তাহলে তার ছেলে সুস্থ হয়ে যাবে। দুর্জয় দাস বলতে ভাই কিছুই বুঝি নাই, ভাই আরেকবার বুঝিয়ে দেন, কিছু বুঝি নাই। ওকে, সো এইখানে মেইনলি বোঝাচ্ছে যে
বাবা তার সন্তানের জন্য জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে, বাবা তার সন্তানের জন্য জিজ্ঞাসা করতে পারে, সবাই বলতে পারে শেষের লাইনটা বুঝি নাই, শেষের লাইনটা বুঝি নাই, শেষেরটা বুঝান। আচ্ছা, শেষের লাইনটা কি বলছে? সুলতান, দরবেশ বলতেছে সুলতানকে যে সুলতান, সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন, আপনার যে সবচেয়ে মূল্যবান যে সম্পদটা আছে, হ্যাঁ, সেই সম্পদটা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে আল্লাহ আপনার বাদশা জাদা, তার মানে কি আপনার ছেলের প্রাণ বাঁচায় দিবে, আপনার ছেলের প্রাণ বাঁচায়া দিবে, ঠিক আছে, ছেলের প্রাণ বাঁচায় দিবে। ওকে, এরপরে যাচ্ছি। শুনিয়া, শুনিয়া মানে কি? শুনে, শুনিয়া মানে কি? শুনে, শুনে সে কহিল বাবর শঙ্কা নাহিক মানি, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। খুব সুন্দর একটা লাইন, কিন্তু খুব সুন্দর একটা লাইন। কি বলছে দেখো, শুনিয়া বাবর, বাবর বলল, বাবর বলল, শুনিয়া বাবর শঙ্কা, শঙ্কা মানে কি জানো? শঙ্কা মানে কি? শঙ্কা নাহিক মানি, শঙ্কা মানে হলো দ্বিধা, শঙ্কা মানে কি? শঙ্কা মানে হলো দ্বিধা বা সংকোচ। সে শুনে বলল যদি এমনই হয়ে থাকে, যদি এমনই হয়ে থাকে যে আমি টাকা দিলে বা আমি আমার সম্পদটা যদি দিয়ে দিই তাহলে সকল সমস্যা দূর হয়ে যাবে, তাহলে আমি সেই কোরবানি দিতে প্রস্তুত। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, সে যে ধন জানি তাহা আমি জানি, মানে সে বলতেছে আমার কাছে সবচেয়ে যে অমূল্য সম্পদটা আছে এটা কি, এটা আমি জানি, ঠিক আছে। ওকে, এতেক বলিয়া, এতেক মানে কি? এতেক মানে হলো এই বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধোয়ানে, ধোয়ানে মানে কি? ধ্যায়াতে, গভীর ধ্যায়াতে মানে কি জানো? ধ্যানে, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, শান্ত অচঞ্চল, প্রার্থনারক্ত হাত দুটি তার নয়নে অশ্রুজল। তার মানে কি? তার মানে কি? সে হাত উঠায় তার দোয়া করতেছিল যে আমি আমার সবচেয়ে, ঠিক আছে, আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা দিতে প্রস্তুত, আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা দিতে প্রস্তুত যদি, যদি আমার কি দোয়াটা কবুল হয়, যদি আমার দোয়াটা কবুল হয়। এরপরে কি আছে? কহিল কাদিয়া, সে কেঁদে কেঁদে বলল, বাবর কেঁদে কেঁদে বলল, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, আমি আমার নিজের প্রাণ দিতে প্রস্তুত। সে বলে দিল, গৃহতল মানে কি? গৃহতল মানে কি জানো? ওই যে তোমার বসার জায়গা, আমরা ফ্লোর বলি না, গৃহতল মানে হলো ফ্লোর, গৃহতল মানে হলো ফ্লোর, ঠিক আছে, গৃহতল মানে হলো ফ্লোর। ওকে, সে বলল আমার সবচেয়ে প্রিয় আমার নিজের জীবনের, আমার প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে দান। সে বলল যে আমার প্রাণটা নিয়ে নাও, বাবর বলল আমার প্রাণটা নিয়ে নাও, নিয়ে নাও, কিন্তু আমার ছেলে হুমায়ুনের প্রাণটা বাঁচায় দাও, আমার প্রাণটা নিয়ে নাও কিন্তু আমার ছেলে হুমায়ুনের প্রাণটা বাঁচায় দাও। তার মানে জীবন বিনিময়ের কবিতার ভিতরে একজন বাবা আর একজন ছেলের জীবনের কথা বলা হচ্ছে, একজন বাবার আর একজন ছেলের জীবনের কথা বলা হচ্ছে, যে ছেলের অনেক অসুখ, ছেলে প্রায় মারা যাবে যাবে অবস্থা, কিন্তু বাবা এত সহজে হাল ছাড়বে না, এত সহজে বাবা হাল ছাড়বে না, পৃথিবীর কোনো বাবা এত সহজে হাল ছাড়ে না। এজন্য কবিতাটার নাম দেওয়া হচ্ছে জীবন বিনিময়। আমার বাবা বলতেছে আমার জীবন নিয়ে আমার ছেলের জীবনটা দিয়ে দাও, ঠিক আছে, আমার জীবন নিয়ে আমার ছেলের জীবনটা দিয়ে দাও, সবাই এটাই বলতেছে। তারপরে বলল কি, তাই নিয়ে প্রভু প্রাণ করো মোরে প্রতিদান, স্তব্ধ নীরব গৃহতল, তার মানে কি পুরা রুমটা একদম স্তব্ধ, মুখে নাহি কারো বাণী, কারো মুখে কোনো কথা নেই, কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপ, সবাই চুপ, একদম চুপ করে সবাই আছে। গভীর রজনী, রাত, গভীর রাত, গভীর রাত, ঠিক আছে, গভীর রাত, স্তূপ্তি মগন নিখিল বিশ্বরানী, সুপ্তি মগন নিখিল বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। তার মানে কি বোঝাচ্ছে জানো? তার মানে কি বোঝাচ্ছে জানো? তার মানে বোঝাচ্ছে
যে ওই যে বাবা বলল না, বাবা বলল যে আমার জীবন নিয়ে আমার ছেলের প্রাণটা দিয়ে দাও, আমার ছেলের প্রাণটা আমাকে দিয়ে দাও। তখন পুরো এলাকাতেই জিনিসটা চলে আসতেছিল, কি না কি হতে যাচ্ছে, কি না কি হতে যাচ্ছে, কি না কি হতে যাচ্ছে। ঠিক আছে, এগুলার মানে আমরা বোঝাবো, আমাদের শব্দার্থ আছে, ঠিক আছে, এগুলার মানে আমরা বোঝাবো, ঠিক আছে, এগুলার মানে আমরা বোঝাবো। ওকে, এগুলার মানে আমরা বোঝাই দিব, ঠিক আছে ভাইয়া। এগুলো নিয়ে আমরা শব্দার্থর টাইমে আলোচনা করবো, আমরা আগে এটা বুঝি। তার মানে বলছে আকাশে বাতাসে ধ্বনিতেছে, মানে কি আকাশে বাতাসে কিছু একটা আছে, কিছু একটা বলতেছে। নিখিল মানে কি? নিখিল মানে আকাশ, নিখিল মানে আকাশ, ঠিক আছে, নিখিল মানে আকাশ। এরপরে কি আছে আমাদের? সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয়, নাহি ভয়। তার মানে কি? ফুকারি মানে কি জানো? বলে উঠল। ফুকারি মানে কি? বলে উঠল, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। সত্যি অনেক ইমোশনাল একটা জিনিস। সে বলল আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, ঠিক আছে, আল্লাহ আমার দোয়া। বাবা বলতেছে, মানে বাবর বলতেছে, ঠিক আছে। ফুকারি কি? ফুকারি মানে হলো বলে, ফুকারি মানে হলো বলে ওঠা, ঠিক আছে, ফুকারি মানে হলো বলে ওঠা। সে বলতেছে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমার ছেলে বেঁচে উঠছে, আমার ছেলের আর অসুস্থ হবে না, ঠিক আছে। সে বললো আমার ছেলের আর কিছু হবে না। এই লাইনটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইন থেকে তোমাদের প্রশ্ন আসবেই। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশে। পুলকে মানে কি জানো? পুলকে মানে হলো খুশিতে। বাবা খুশিতে ছেলের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, চারপাশে। নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত। আশার দৃপ্ত মানে কি জানো? দৃপ্ত মানে আলো। দৃপ্ত মানে কি জানো? দৃপ্ত মানে আলো। আলো জয় উল্লাসে, জয় উল্লাসে মানে কি? আনন্দে। জয় উল্লাসে মানে কি? আনন্দে। তিমির রাত্রের, তিমির মানে কি জানো? গভীর। তিমির মানে কি? গভীর। গভীর রাতের তরণে তরণে উষার পূর্বাভাস। উষার পূর্বাভাস মানে কি? তরণে তরণে মানে কি জানো? জায়গায় জায়গায়, জায়গায় জায়গায়, ঠিক আছে, জায়গায় জায়গায় উষার পূর্বাভাস। উষার মানে কি জানো? উষার মানে হলো নতুন সূর্য। উষার মানে কি? নতুন সূর্য। তার মানে ছেলের আর কিছু হবে না। বাবর বলতেছে ছেলের আর কিছু হবে না, ঠিক আছে, ছেলের আর কিছু হবে না, ছেলে ভালো হয়ে যাবে, ছেলে সুস্থ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা আমার কি? আমার দোয়া কবুল করছে। ওকে, দেখছো, একদম লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি। এরপরে সেদিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। সেই দিন থেকে ওই যে বাবর কি বলছিল, বাবর দোয়া করছিল যে সবচেয়ে মূল্যবান যে প্রাণটা আছে, সবচেয়ে মূল্যবান যে প্রাণটা আছে, সেই প্রাণটা আমার নিজের প্রাণ আমি তোমাকে দিয়ে দিব আল্লাহ, তুমি আমার ছেলের জীবনটা বাঁচায় দাও। ওই যে সে ওই দিন দোয়া করছিল না, ওই যে সেই দিন দোয়া করছিল, ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। ওই দোয়াটা কবুল করে ফেলার কারণে সেই দিন রাত থেকেই বাবরের অসুস্থতা শুরু হলো। হষ্টপিষ্টে কি জানি? হৃষ্টচিত্তে। হৃষ্টচিত্তে মানে কি জানো? বুকের ভেতরে, বুকের ভেতর, বুকের ভেতর, বুকের ভেতর গ্রহণ করিল শস্য সে মরণের। তার মানে কি? মরণের যে বীজ তার ভিতরে ঢুকে গেছে, নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিলে উঠিল ফিরে। তার মানে কি? বাবার জীবন চলে যাচ্ছে, বাবার জীবন চলে যাচ্ছে, কিন্তু ছেলে হুমায়ুনের জীবন আবার আলোকিত হয়ে উঠতেছে, আবার আলোকিত হয়ে উঠতেছে। মরিল বাবর না, না ভুলে কথা, মৃত্যুকে তারে কয়। কি বলছে দেখো, মরিল বাবর না, না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে,
নাহি নার্তন ক্ষয়। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট একটা লাইন, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই লাইন দ্বারা কি বোঝাইছে এক্সামে আসবে? মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়। এই লাইন দ্বারা পরীক্ষায় কি বোঝাইছে? এই লাইন দ্বারা পরীক্ষায় কি বোঝাইছে? এটা আসবেই, এই লাইনটা আসবেই। এই লাইনটা দ্বারা বোঝাইছে যে বাবা, যে এই কবিতায় বাবা হিসেবে বাবর, এবং বাবর তার ছেলেকে সুস্থ করে দেওয়ার জন্য নিজের জীবনকে আল্লাহ তাআলার কাছে উৎসর্গ করে দিয়েছে। খোদার কাছে তার নিজের জীবনকে কি করেছে? উৎসর্গ করে দিয়েছে। বুঝতে পারছো? নিজের জীবনকে কি করে দিয়েছে? উৎসর্গ। ইয়েস, আওয়ার ফাদার ইজ আওয়ার হিরো। প্রীতি স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটাও ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? প্রীতি স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। তার মানে এই যে এই কবিতাটা, তার মানে কি? এই যে কবিতাটা, এই কবিতার ভিতরে আমরা ছোট্ট কয়েকটা জিনিস জানতে পারলাম, কয়েকটা জিনিস, সামারি, ঠিক আছে? সামারি জানতে পারলাম, সেটা হলো, সরি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। সো এইখানে জীবন বিনিময় এই কবিতাটার ভিতরে একটা জিনিসই ফুটে উঠছে, সেটা হলো বাবা হিসেবে হুমায়ুন, বাবা হিসেবে বাবর আর সন্তান হিসেবে হুমায়ুন, এই দুইজনের মধ্যে একটা যে স্যাক্রিফাইস, ঠিক আছে? আমাদের বাবারা যখনই আমাদেরকে অসুস্থ হতে দেখে, তারা নিজেদের জীবনের শেষ সর্বোচ্চটা দিয়েই আমাদেরকে কিন্তু কি করতে চায়? ভালো রাখতে চায়। এই এই কবিতার ভিতরে, কবিতাটার নাম দেওয়া হয়েছে জীবন বিনিময়। তার মানে কি? আমার জীবন নাও, আমি তোমার জীবন দিয়ে দিলাম, আমার জীবনের বিনিময়ে আমি কিছু একটা নিয়ে নিলাম। এইখানে যখন বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ, বাবর টেনশনে তার দিন, সে কবিরাজ, তারপর কি যারা যাকে যাকে পেয়েছে সবাইকে নিয়ে আসছে, সবাইকে নিয়ে আসার পর বলতেছে, বলো আমার ছেলের কি হয়েছে, বলো আমার ছেলের কি হয়েছে, আমার ছেলে কি বাঁচবে না? সবাই বলতেছে, আমরা আমাদের শেষ চেষ্টাটা করেছি, আমরা জানি না আপনার ছেলে হুমায়ুনকে আর বাঁচাতে পারবো নাকি না, আমরা জানি না আপনার ছেলে হুমায়ুনকে আমরা বাঁচাতে পারবো নাকি না। তখন একজন দরবেশ, ওই যে দাঁড়িয়ে থাকে, একজন দরবেশ বলল, তোমার দরবেশ তখন বলল যে সুলতান, বাবরকে সুলতান বলে ডাক দিল, কারণ সে সম্রাট ছিল, সম্রাট বাবর। বাবরকে বলল, তুমি যদি চাও তোমার ছেলে বেঁচে যাক, তাহলে তোমার সবচেয়ে মূল্যবান যে ধন সম্পদটা আছে এটা দিয়ে দিতে হবে, তাহলেই খোদা তাআলা তোমার ছেলের প্রাণটা বাঁচিয়ে দেবে, ঠিক আছে? খোদা তাআলা তোমার ছেলের প্রাণটা বাঁচিয়ে দেবে। এবং সেই দিন বাবর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আমি জানি আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমি নিজে, আমার নিজের প্রাণ, তুমি আমার নিজের প্রাণটা নিয়ে নাও, কিন্তু আমার ছেলের প্রাণটা আমাকে ভিক্ষা দাও। এই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিছে, তার ছেলে হুমায়ুনকে সুস্থ করে দিছে। কিন্তু সেই দিন থেকে বাবরের জীবনে একটা কালো মেঘ দেখা দিছে, তার বুকের ভিতরে একটু একটু ব্যথা করতে শুরু করলো। সে বুঝতে পারলো তার দোয়াটা কবুল হয়ে গেছে, সে বুঝতে পারলো তার দোয়াটা কবুল, সে খুশি, সে তার ছেলের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে এই বুকে ব্যথা নিয়ে, কারণ সে জানে তার দোয়া কবুল হয়েছে, তার ছেলে বেঁচে যাবে। এবং একটা লাইন কি আছে জানো? মরিল না বাবর না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। আসলে কি মৃত্যু হয়েছে তার? না, আসলে তার মৃত্যু হয় নাই। মরিয়া বাবর অমর হয়ে আছে, নাহি তার কোনো ক্ষয়। মরিয়া বাবর তার মানে কি? বাবর মারা গেছে, কিন্তু সে কিন্তু অমর হয়ে আছে, কারণ সে যে স্যাক্রিফাইসটা করছে, ঠিক আছে? এবং লাস্টের লাইনটা, দিস ইজ দ্য বেস্ট লাইন আই হ্যাভ এভার হার্ড, দিস ইজ দ্য বেস্ট লাইন আই হ্যাভ এভার হার্ড। পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। তার মানে এই লাইনটা দ্বারা লেখক বোঝাচ্ছে মৃত্যু, এই লাইনটা দ্বারা লেখক মৃত্যুকে বলতেছে, মৃত্যু তুমি যতই কঠিন হও, তুমি যত বেশি আমাদের কাছে আসো, বাবার স্নেহের কাছে এই মৃত্যুকেও বাবা ভয় পায় না, বাবার স্নেহের কাছে এই মৃত্যুকেও ভয় পায় না। অ্যান্ড দিস ইজ আ রিয়েল স্টোরি।
তুমি পেপার খুললে বা টিভি খুললে অনেক ঘটনা এমন দেখতে পাবা যে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু। আমি কিছুদিন আগে একটা দেখতেছিলাম যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওয়াইফ স্পটেই মারা গেছে, বাট বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে, ঠিক আছে, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে বাবাটাও মারা গেছে, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে বাবাও মারা গেছে। সো তোমাদের মধ্যে যাদের বাবা নেই, আই এম সো সরি, এই কবিতাটা কাকে কষ্ট দেওয়ার জন্য পড়ানো হয়নি, এটা একটা মেসেজ দেওয়ার জন্য পড়ানো হয়েছে যে বি রেসপেক্টফুল টু ইয়োর প্যারেন্টস। অনেক সময় এরকম হয় বাবা মার অনেক কথা আমাদের অপছন্দ, অনেক সময় বাবা মাকে আমাদেরকে বুঝতে চায় না, আমরা অনেকে বলি না আমরা বড় হয়ে এটা হতে চাই এটা হতে চাই, বাট বাবা মারা আমাদের ওই কথাটা কি বুঝতে চায় না। তাদের সাথে কিন্তু কোনোদিন উঁচু ভয়েসে কথা বলা যাবে না, চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে, ঠিক আছে। তো জীবন বিনিময় কবিতাটা তোমরা সবাই বুঝতে পারলা নাকি আমাকে একটু বলো ভাইয়া। চেষ্টা করছি একদম যতটা ভেঙে ভেঙে বলানো পসিবল ততটা তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াইতে, যতটা ভেঙে ভেঙে পড়ানো পসিবল, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কি আছে? বিনিময় মানে কি? বিনিময় মানে হলো বদল করা, নিদ মানে হলো ঘুম, এটা তো বলাই দিছি। এই যে দেখো বৃষক বৃন্দ মানে কি? চিকিৎসক বৃন্দ, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে। বাদশাজাদা মানে কি? বাদশাজাদা মানে সম্রাটের পুত্র, এখানে হুমায়ুনকে বলা হয়েছে, ঠিক আছে। শেলশেম মানে কি? শেলসম মানে হলো তীক্ষ্ণ অস্ত্র, শঙ্কা মানে ভয়, অস্তরবি মানে কি? অন্তর্গামী সূর্য, তার মানে যেসব সূর্য ডুবে যাচ্ছে। দীপ্ত মানে কি? উদ্যত, ঠিক আছে, যেটা উঠতেছে। সো এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে, ঠিক আছে। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ওকে, সবাই বলছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের আছে কি আরো কিছু আছে দেখো। শ্রেষ্ঠতম ধন কি? প্রত্যেক মানুষের কাছে নিজের জীবনটাই শ্রেষ্ঠ সম্পদ। এই লাইনটা সবাই মাথায় রাখবা। প্রত্যেকটা মানুষের কাছে নিজের জীবনটাই শ্রেষ্ঠ সম্পদ। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে কোনোদিন যে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি, কোনোদিন বলবা না আমার ফোন, আমার গাড়ি, আমার বাড়ি, কেউ কোনোদিন এটা বলবে না। সবাই বলবে কি আমার নিজের জীবন, আমার নিজের জীবন। তোমাকে যদি একটা রাজপ্রাসাদের ভিতরে রেখে দেওয়া হয়, হ্যাঁ, এবং রেখে দিয়ে তোমাকে বলে সব কিছু তুমি পাবা, কিন্তু চোখে দেখতে পাবা না, তোমার কান কেটে নেওয়া হবে, নাক কেটে নেওয়া হবে, তুমি কি থাকবা সেখানে? থাকবা না, বিকজ তোমার জীবনটা, তোমার জীবনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই এখানে বলা হয়েছে। এরপরে কি? সুপ্তমগ্ন। অনেকে জিজ্ঞেস করছিলেন না সুপ্তিমগ্ন মানে কি? ঘুমে অচেতন। সুপ্তিমগ্ন মানে হলো ঘুমে অচেতন। ফুকারি মানে কি? চিৎকার করা। ফুকারি মানে কি? চিৎকার করা বা বলা। কবুল মানে হলো স্বীকার করা, ঠিক আছে, কবুল মানে কি? স্বীকার করা। ওকে, তারপর কি? তিমির রাতের তরুণের তুষারের পূর্বাভাস, ভোরের আগমনে আধার রাতের অবসান ঘটেছে। এখানে হুমায়ুনের মুমূর্ষু অবস্থায় তিমির রাত, এবং এটাকে বোঝানো হয়েছে। এই পুরাটা ইম্পর্টেন্ট, এই পুরাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, এই পুরাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকের ক্লাসে যেই যেই টাইমগুলা বা যেই যেই পড়ানোর ধরনগুলো তোমাদের ভালো লাগবে, এটাকে স্ক্রিনশট নিবা, নিয়ে এই গ্রুপের ভিতরে শেয়ার করে দিবা, ঠিক আছে, এই গ্রুপের ভিতরে শেয়ার করে দিবা। ওকে, আজকের ক্লাসে যেই মোমেন্টটা তোমার ভালো লাগছে সেটাকে ক্যাপচার করে স্ক্রিনশট দিবা, তোমার অনুভূতি সহ শেয়ার করে দিবা যে ভাই আর পড়ানো কেমন লাগতেছে অ্যান্ড অল দ্যাট। ওকে, সো এবার আমরা জীবন বিনিময় থেকে কি শিখতে পারি দেখি। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে, এবং মোগল সম্রাট বাবর, দেখছো, মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয় এবং কি জীবনের আশা ছেড়ে দেয়। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধনটি বা সম্পদটি আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে পুত্রকে বাঁচিয়ে ফিরে আসা সম্ভব। সম্রাট বুঝতে পারলেন যে নিজের জীবনের চেয়ে তার প্রিয় আর কিছু হতে পারে না, তাই তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ এই সম্পদকে জীবন ভিক্ষা করে উৎসর্গ করে দিলেন, ঠিক আছে। এবং এই কবিতাটিতে সন্তানের প্রতি পিতার
অপরিসীম ভালোবাসা এবং অনুভূতি প্রকাশ পেয়েছে। এটা তোমাদের সৃজনশীলের ক নাম্বারে আসবে, সৃজনশীলের ক নাম্বারে আসবে। ওকে, বুঝতে পারছি? ওকে ফাইন, ডান, বুঝতে পারছি আমরা সবাই। ঠিক আছে, ডান। পরের কবিতাটাতে যাব আমরা। স্যার এই কবিতা থেকে পরীক্ষায় কি কি আসে? কবিতা থেকে পরীক্ষায় সৃজনশীল আসে। তোমাদেরকে এরকম একটা উদ্দীপক দিবে, দিয়া বলবে কি এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে। আমি তোমাদেরকে দিয়ে দিব এটা। আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদের এই গ্রুপগুলোতে দিয়ে দেওয়া ট্রাই করব। ঠিক আছে, যে তোমাদের কেমন কেমন সৃজনশীল আসে। ঠিক আছে, আমার নাম কাইফ ভাই, আমার নাম কাইফ। ওকে, আমরা পরের কবিতাটা যাব। পরের কবিতাটা অনেক ইন্টারেস্টিং, পরের কবিতাটা অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে, পরের কবিতাটা অনেক ইন্টারেস্টিং। ওকে, সিকিউ গুলো দিয়ে, হ্যাঁ ভাইয়া দিয়ে দিব। এখন ক্লাসের ভিতরে না দিলে আমি তোমাদের কমেন্ট গ্রুপগুলোতে দিয়ে দিব। ঠিক আছে, গ্রুপগুলোর ভিতরে দিয়ে দিব। ভাইয়া না, কবিতা কখনো মুখস্থ করা লাগবে না, কবিতার লাইনগুলোকে মনে রাখা লাগবে। ঠিক আছে, কবিতার লাইনগুলোকে কি বুঝতে হবে। কবিতা আমরা বড় হয়ে গেছি, আমরা এখন কবিতার লাইন মুখস্থ করব না, আমরা কবিতার লাইনে কি বোঝাচ্ছি দেখো, আমি সুন্দর মতো বুঝিয়ে বুঝিয়ে দিছি না, এভাবে করে বুঝিয়ে বুঝিয়ে পড়বা। ঠিক আছে, এভাবে করে বুঝে বুঝে পড়বা। ওকে, ইয়াপ। না, এই কোর্সটার জন্য তোমাদের মাস্টার বুক দেওয়া হবে না ভাই, আমরা এটা ক্লাসেই পড়াবো আর ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট পোয়েম প্লিজ। আচ্ছা দেখো তো কি দেখতে পাচ্ছ, আমাকে একটু বলো তো কি দেখতে পাচ্ছ, সবাই আমাকে একটু বলো কি দেখতে পাচ্ছ, বলো বলো, সবাই আমাকে একটু বলো তো আমার পিছনে কি দেখতে পাচ্ছ। এখন আমরা কপোতাক্ষ নদ পড়ব। তো আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিসের ছবি? নদী। ওকে ফাইন ফাইন, একজন বলছে নদী, খাদিজাতুল কুবরা বলছে নদী। আর কি, আর কি দেখতে পাচ্ছি বলো তো? একজন লোক, জীবন বলছে একজন লোককে দেখতে পাচ্ছি। এখনো হয় নাই, সবাই বলতেছে একজন লোক। নদী, মধুবাইকে দেখতে পাচ্ছি। কামরুন নাহার বলতেছে মধুবাইকে দেখতে পাচ্ছি। একজন লোক নদীর ধারে বসে আছে। ওকে ফাইন, ক্যান এনিওয়ান গেস হুইজ দিস পারসন? এই লোকটা কে, কে বসে আছে নদীর পারে? বলো তো কে বসে আছে নদীর পারে, দেখি কে গেস করতে পারে। কবি মাইকেল। আচ্ছা, নির্মল মন্ডল বলছে মাইকেল। ওই বলছে ভাই সূর্য দেখতে পাচ্ছি। এটা এটা নদ, নদী না। ভালো কথা, ভালো কথা বলছে। আ গাই সিটিং ইন দ্য ব্যাংক অফ দ্য রিভার। নদী একজন, ওকে। তারপর কে? মাইকেল, মাইকেল সবাই বলতেছে এবার মাইকেল, সবাই বলতেছে এবার মাইকেল। ইয়াপ, সো মাইকেল মধুসূদন দত্ত, সে কপোতাক্ষ নদ এই কবিতাটি যখন লিখেছে, আমি ওই জিনিসটাকে তোমাদের সামনে একটু নিয়ে আসার ট্রাই করছি, তোমাদের সামনে একটু নিয়ে আসার ট্রাই করছি যে মাইকেল মধুসূদন দত্ত কিভাবে কপোতাক্ষ নদ কবিতাটা লিখছে এবং কিভাবে লিখছে। তোমরা কি সবাই মাইকেল মধুসূদন দত্তকে দেখতে চাও? আমাকে একটু বলো তো, সবাই কি মাইকেল মধুসূদন দত্তকে দেখতে চাও? আমাকে একটু বলো, বলো তো আমাকে, সবাই কি মাইকেল মধুসূদন দত্তকে দেখতে চাও? বলো। হ্যাঁ দেখতে চাই, হ্যাঁ দেখতে চাই, দেখতে চাই, সবাই বলতেছে হ্যাঁ দেখতে চাই। সবাইকে দেখতে চাই, ইয়াপ ইয়াপ, সবাই বলতেছে ইয়েস ভাইয়া। তোমরা কি জানো আমাদের একজন টিচারকে মাইকেল মধুসূদনের মতো দেখতে? গেস করো তো আমাদের কোন টিচারটাকে মাইকেল মধুসূদন দত্তের মতো দেখতে, আমাকে একটু বলো তো। আমাদের কোন টিচারকে মাইকেল মধুসূদন দত্তের মতো দেখতে, আমাকে একটু বলো তো দেখি, একটু গেস করো দেখি তোমরা। 10 মিনিট স্কুলের কোন টিচারটাকে মাইকেল মধুসূদন দত্তের মতো দেখতে, একটু বলো তো দেখি। ইয়াপ, দিস ইজ মাইকেল মধুসূদন দত্ত। সাব্বির, একজন বলতেছে সাব্বির ভাই। আচ্ছা, আগে বলতেছে আইমান ভাই। না, আইমান ভাইয়ের মোটেও মাইকেল মধুসূদন দত্তের মতো দেখতে না। একটু দেখে বলো, একটু দেখে বলো। আমার মতো জীবনও না, আমার ফেস আর মাইকেল মধুসূদন আকাশ পাতাল ডিফারেন্স।
আকাশ পাতাল ডিফারেন্স। বলতো মাইকেল মধুসূদন দত্তের ফেসের সাথে কার ফেসের মিল আছে? সাজন স্যার। হ্যাঁ, সাজন স্যার একটু একটু আছে, একটু একটু আছে। ফারদিন ভাই, ইয়েস, সবাই রাইট। ফারদিন ভাইয়ের মিল আছে। সিয়াম ভাইয়ের দাড়ি নাই, সিয়াম ভাইয়ের দাড়ি নাই, ঠিক আছে, সিয়াম ভাইয়ের দাড়ি নাই। মাইকেল মধুসূদন দত্তের সাথে কার মিল আছে জানো? সাজন তাকে মেনশনও দিয়ে দিছে একদিন। ফারদিন ভাইয়ের মিল আছে। মাইকেল মধুসূদন দত্তের সাথে কার চেহারার মিল আছে আমাদের? ফারদিন ভাই, হ্যাঁ, আমাদের ফারদিন ভাইয়ের চেহারার মিল আছে। দেখো দাড়ির এই যে দাড়ি যে জায়গাটা না, এইটা, ঠিক আছে, বুঝছো? ফারদিন ভাইয়ের চশমা তো নাই। ফারদিন ভাই তো ক্লাসের টাইমে চশমা পরে, মাঝে মাঝে চশমা পরে না। আমরা মাইকেল মধুসূদন দত্তকে চশমা পরায় দিই, এই যে চশমা পরায় দিলাম মাইকেল মধুসূদন দত্তকে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তকে আমরা চশমা পরায় দিলাম। মাইকেল মধুসূদন দত্তকে আমরা কি করলাম? আমরা চশমা পরায় দিলাম। যাও, তোমরা বলতেছো যে মাইকেল মধুসূদন দত্ত তো চশমা পরে না। ওকে ফাইন, পরে না, চশমা পরায় দিলাম। এই যে এবার এবার লাগতেছে ফারদিন ভাইয়ের মতো? লাগতেছে? একদম পারফেক্ট, একদম পারফেক্ট। একদম বলতে না না, কাইব ভাইয়ের মতো। আমার মতো জীবনও না, আমার এত বড় দাড়ি নাই তো, আমার এত বড় দাড়ি নাই। আপনার মতো লাগতেছে একটু, একটু দেখি তো। না, আমার মতো লাগে না, আমার মতো না, লাগে না। আচ্ছা, ওকে, ডান। সো ইনি হলো মাইকেল মধুসূদন দত্ত। ইনি সেই ব্যক্তি, এই যে মাইকেল মধুসূদন দত্ত, বুঝছো? এই ব্যক্তি হলো মাইকেল মধুসূদন, ঠিক আছে, এই সেই মাইকেল। এবং এই মাইকেল মধুসূদন দত্ত তার নিজ দেশের প্রতি ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ, এইটা লিখতে গিয়েই সে কপোতাক্ষ নদ এই কবিতাটা লিখছে। এটা লিখতে গিয়েই কি কপোতাক্ষ নদ কবিতাটা লিখছে। তো এই যে আমাদের ফারদিন ভাইয়ের মতো দেখতে মাইকেল মধুসূদন দত্ত। চলো দেখি সে কি, তার সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে আমাদেরকে কয়েকটা, মাইকেল মধুসূদন দত্ত, এটা কিন্তু খুব পুরাটা ইম্পর্টেন্ট। সব থেকে বেশি এমসিকিউ আসবে এই জায়গা থেকে, আমি বলতেছি। আমি এখন যে যে জিনিস দাগায় দিব, বাংলা এসএসসি পরীক্ষায় এই জায়গা থেকে সব থেকে বেশি এমসিকিউ আসবে, ঠিক আছে, ওকে? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কিল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। কোন কলেজে? হিন্দু কলেজে। কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ, মানে কি তীব্র অনুরাগ, মানে কি অনেক ইচ্ছা, অনেক কি ইচ্ছা জাগে। এবং 1942 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার আগের নাম কি ছিল কি জানো? সে আগে হিন্দু ছিল। সে আগে কি ছিল? হিন্দু ছিল। যখন তার নাম ছিল কি জানো? মধুসূদন দত্ত। তার নাম ছিল কি? দেখো, এই জন্যই বলা আছে মধুসূদন দত্ত। 1924 সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে 1842-এ। এর আগে সে কি ছিল? হিন্দু ছিল। তখন তার নাম ছিল কি? মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। সে 1842 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তখন তার নামের শুরুতে কি যোগ হয়? মাইকেল যুক্ত হয়। তার নাম হয় কি? মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত, ওকে। তো 1842 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এই লাইনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ আসবে। তখন তার নামের সাথে মাইকেল যুক্ত হয়। পাশ্চাত্য জীবনের প্রতি প্রবল ইচ্ছে এবং ইংরেজি ভাষা সাহিত্যের জন্য তিনি কি করেন? তিনি পরবর্তী জীবনে দেশের বাহিরে চলে যান, ঠিক আছে। কিন্তু বাংলা ভাষার প্রতি তার একটা অবাধ কি ছিল? মায়া মমতা ছিল। এজন্য সে কি করছে জানো? এজন্য সে অমর কীর্তি মেঘনাদবধ কাব্য লিখছে। কোন কাব্য? মেঘনাদবধ কাব্য লিখছে। এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি?
তিলোত্তমা সম্ভার, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তারপর কি চতুর্দশপদী কবিতা বলি, ঠিক আছে? এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। আমি যে যে লাইনগুলো দাগাচ্ছি এগুলাই কি, এগুলাই হলো আমাদের এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এই জায়গা থেকেই ভাইয়া বইয়ে তো 1943 দেওয়া, 1943 দেওয়া, একটু কনফিউশন আছে এটা নিয়ে, একটু কনফিউশন আছে। কোন কোন বই 1943 দেয়া, কোন কোন বই 1942 দেয়া, এটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। কোন কোন বই 1943 দেওয়া, কোন কোন বই 1942 দেয়া, ঠিক আছে? এটা নিয়ে একটু কনফিউশন আছে। আমি তোমাদেরকে এটা নেক্সট ক্লাসে কনফার্ম করতে পারবো, তার জীবনীটা বের করলে আমি এটা তোমাদেরকে নেক্সট ক্লাসে কনফার্ম করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এরপরে সে কি কি নাটক লেখছে, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, প্রহসন। আমরা এটাকে এভাবে মনে রাখি, প্রহসন লিখতে গিয়ে পদ্মাবতীর সাথে দেখা হলো, শর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারীর সাথে কি গল্প করা শুরু করলো, এভাবে করে মনে রাখবা। তারপর কি প্রহসন লিখছে, কি প্রহসন, তারপর একে কি বলে সভ্যতা, বুলো শালিকের ঘালেরও, ঠিক আছে? এগুলো আছে আমাদের। আর তার কাব্যগ্রন্থের মধ্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেট, এই দুইটার প্রতিষ্ঠাতা কে? অমৃতাক্ষর ছন্দ। এটা আমি তোমাদেরকে একটু পরে যখন পড়াবো তখন বুঝবো অমৃতাক্ষর ছন্দ মানে কি। আর তিনি সনেটের প্রবর্তক, তিনি কি সনেটের প্রবর্তক। এই সনেট মানে কি এটাও তোমরা বুঝবা, ঠিক আছে? সনেট মানে কি এটাও তোমরা বুঝবা। সনেট মানে কি এটা, এই যে আমি যে দাগাই দিচ্ছি এই স্লাইডটাই তোমরা পাবা, আমি যে দাগাই দিতেছি এই স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি যে এটা মনে 25শে জানুয়ারি, ঠিক আছে? 25 হবে, এখানে 5টা টাইপ হয় নাই, ওকে ওকে, ঠিক আছে, এখানে মানে 5টা টাইপ হয় নাই, সরি। তারপরে কি তিনি বাংলা সাহিত্যে যোগ করেছেন নতুন মাত্রা 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি পরলোক গমন করেন, পরলোক গমন করেন। সবাই বুঝছি এতটুকু? সবাই এতটুকু বুঝছি? এখানে বোঝার কিছু নাই। ইয়েস, সনেট মানে হলো 14 লাইনের কবিতা এবং প্রতিটা লাইনে 14টা করে ওয়ার্ড, প্রতিটা লাইনে 14টা করে ওয়ার্ড, ঠিক আছে? ঠিক আছে, আমরা এবার কবিতায় যাব। আমরা কি কবিতায় যাব? আমরা কি কবিতায় যাব? আমাকে একটু বলো তো, কবিতায় কি যাব এখন? কবিতায় যাব, যাব যাব, কবিতায় যাব। স্লাইড আমি দিয়ে দিব এই গ্রুপের ভিতরে, তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, এই গ্রুপের ভিতরে আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব। ব্রেক নাই, এই ক্লাসে কোনো ব্রেক নাই ভাইয়া, এই ক্লাসে কোনো ব্রেক নাই, ওকে। আচ্ছা, এবার আমরা কবিতায় যাচ্ছি। এই যে দেখো, দেখছো, একদম তোমাদেরকে ভিজুয়াল নিয়ে আসছি। সতত হে ন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি হে বিরলে। এইখানে দেখো এই লাইনের ব্যাখ্যাগুলোও নিয়ে আসছি তোমাদের জন্য। সতত, সতত মানে কি, কবি তার দেশকে উল্লেখ করে বলতেছেন যে আমার দেশ, এই নদীর কথা তুমি পরমোর মনে, মানে কবি তার দেশকে বলতেছে সতত হে নদ তুমি পরমোর মনে, তুমি আমার মনে পড়তেছো, ঠিক আছে? তারপরে সতত তোমার কথা ভাবি হে বিরলে, সতত মানে কাকে বোঝানো হচ্ছে? মাতৃভূমিকে। সতত মানে কাকে বোঝানো হচ্ছে? মাতৃভূমিকে। তোমার কথা ভাবি হে বিরলে, বিরলে মানে কি জানো? মনে মনে, মনে মনে ভাবি। এই লাইনগুলোতে কবিতার শোক এবং প্রেমের অনুভূতি এবং কি দেশের মাতৃভূমির প্রতি প্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছেন। এখানে এই যে এইখানে নদী তার স্মৃতি এবং অতীতের সাথে গভীর সম্পর্কের আলোক প্রতীক ফুটে উঠেছে এবং সেই নদী নিয়েই কবির মনে এক ধরনের চিরন্তন চিন্তা এবং মায়া বিরাজ করে। এই যে দেখো, এই যে কবি নদীর পাড়ে বসে আছে, ঠিক আছে? সতত হে নদ তুমি পরমোর মনে, সততে তোমার কথা ভাবি এ বিরলে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বুঝছি। সততে হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি হে বিরলে। ওকে, এরপরে সতত যেমনই লোক নিরাশ স্বপনে শোনে মায়া মন্ত্রধ্যক্ষণী, তব কলললে জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে। আবার বলতেছি, সতত যেমনই লোক
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখবা এইখানে তার লাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখবা প্রতিটা লাইনের ভিতরে 14টা করে ওয়ার্ড আছে। ঠিক আছে, প্রতিটা লাইনের ভিতরে 14টা করে ওয়ার্ড আছে। আবার বলতেছে ভাইয়া প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে না। কে বলতেছো? নাজমা এটা বারবার বলতেছো প্রোনাউন্সিয়েশন সহজ হচ্ছে না। সতত মানে সর্বদা, হ্যাঁ সর্বদা প্লাস হলেও মাতৃভূমিকেই তো ইন্ডিকেট করছে। ঠিক আছে, মাতৃভূমিকেই তো ইন্ডিকেট করছে, আমি ওইটাই বোঝাইছি, মাতৃভূমিকেই তো ইন্ডিকেট করে কথা বলা হয়েছে। ওকে, এইভাবে 14 প্লাস লাইন বেসিসেও 14, আমি জানি বাবা, এইভাবেও 14, আমি লাইন বেসিসেও 14, আমি জানি, আমি তো তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ বলতেছি। ওকে, তো এখানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে এই লাইন দ্বারা কবি বোঝাইছে যে সতত যেমনই লোক নিরাশ নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রোদ্ধক্ষণী। মন্ত্রোদ্ধক্ষণী মানে কি, এটা আমরা শব্দার্থতে দেখব। তব কলললে জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে। ঠিক আছে, ভ্রান্তির ছলনে। এখানে কবি নদীকে একটি মায়াবী শক্তিরূপে চিত্রিত করেছেন। মানে সে বলতেছে নদী আমার কাছে একটা মায়াবী চিত্র, যার কল্লোল শব্দ, এই যে কল্লোল বোঝাইছে না, এই কল্লোল শব্দ বলতে নদীর কলকল শব্দে মানুষের মন হারিয়ে যায়। নদীর পারে বা সাগরের পারে গেলে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, এটা ভুল হয়েছে, কলকলে হবে, কলকলে হবে। কলকলে মানে কি নদীর আওয়াজ, ওই যে তোমার পানির শব্দের আওয়াজ, পানির শব্দের আওয়াজ ভাইয়া, পানির শব্দের আওয়াজ। ঠিক আছে, পানির শব্দের আওয়াজ। আচ্ছা, যার কলকল শব্দে মানুষের মন হারিয়ে যায়, যেন এটি মায়া মন্ত্রের মতো কাজ করে। আমরা যখন সমুদ্রের পাশে যাই তখন কি একটা আওয়াজ শুনতে পাই না? ওই আওয়াজটা আমাদের অনেক ভাল লাগে না? এটাকে বলা হয় কলকল শব্দ। এই কবিতার মধ্যে নদীর কলকল শব্দের সাথে কবির মনোভাব এবং ভ্রান্তির একটা গভীর সম্পর্ক রয়েছে। কবি নদীর কলতানে ভেসে গিয়ে তার চিন্তা এবং অনুভূতিকে হারিয়ে ফেলে। কবি যখন নদীর পাড়ে বসে তখন সে হারায় যায়, তখন সে মনে করে আমি অন্য জায়গায় আছি, আমি অন্য জায়গায় আছি। ঠিক আছে, অন্য জায়গায়। একটা জিনিস তোমাদেরকে বলি, ঠিক আছে, এটা আমি রাগ থেকে বলতেছি না, যেদিন থেকে তোমরা আরেকজনের প্রবলেম, ও কোন জায়গায় ভুল করলো, এইটা শুরু করবা বাইর করা, ঠিক আছে, যে উনি ভুল করছে, উনি এটা ভুল করছে, উনি এটা ভুল করছে, রেদার দেন সে কোনটা রাইট করছে ওইটা থেকে শেখার থেকে তুমি যদি এইটা বারবার খোঁজো সে কোনটা ভুল করছে ভুল করছে ভুল করছে, ওই দিন থেকে তোমার লাইফের লার্নিং শেষ, ওই দিন থেকে তোমার লাইফের লার্নিং শেষ। ঠিক আছে, ওই দিন থেকে তুমি আর লাইফে শিখতে পারবে না। এটা আমি রাগ থেকে বলতেছি না, এটা লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ওকে, একজন ইউনিভার্সিটি টিচার সেও ভুল করতে পারেন, আমি কি তাকে ক্লাসে দাঁড়ায় বলবো স্যার আপনি ভুল করছেন? এটা তো বলা পসিবল না। তুমি বলতে পারো যে স্যার এইখানে এই জিনিসটা হবে, আপনি একটু ভুল করে বলছেন, বা আপনি স্যার একটু ভালোভাবে দেখেন, এভাবে করে বলা যেতে পারে। ওকে, যেন একটি বিনম্র বা ছলনার মতো অনুভূতি সৃষ্টি করে। এই আবেগময় দৃশ্যের একটি চিত্র, এই যে চিত্র দেখছো, আবেগময় দৃশ্যের একটি চিত্র তৈরি করতে চাইলে, ঠিক আছে, ওকে আচ্ছা ফাইন। এরপরে কি বলছে, এরপরে হইল, আচ্ছা দেখো এইখানে খুব সুন্দর একটা জিনিস, আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সবাই জানি তাই না? এখন মনে করো এবং তুমি মনে করো এই ছবিটা, মনে করো তুমি এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে তুমি মনে করো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলতে চাও যে আমি এই জিনিসটা কি, আমি এই জিনিসটা চিত্রের মাধ্যমে দেখতে চাই, যেভাবে করে আমি বানাইছি। এখন আমি চাইছি আমার স্টুডেন্টরা ওই জিনিসটা বানাবে। ঠিক আছে, দেখো আমি এই জায়গাতে তোমাদের জন্য রেখে দিছি যে এই আবেগময় দৃশ্যের ছবিটি তোমরাও যদি বানাইতে চাও, ঠিক আছে, তোমরাও যদি বানাতে চাও এইভাবে করে লিখবা, এইভাবে করে লিখে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটি বা ঢালিকে দিলে ও তোমাকে তোমার কবিতার উপরে ভিত্তি করে একটা চিত্র তৈরি করে দিবে। ঠিক আছে, একটা চিত্র তৈরি করে দিবে। দেখো এই চিত্রটা যেমন আমি বানাইছি। তো এখন কথা হলো তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ইউজ করে কবিতার যে চিত্রগুলো আছে, মনে করো কবিতার একটা লাইন দিছো, ঠিক আছে, কবিতার একটা লাইন দেওয়ার সাথে সাথে কি হলো, ওটা চিত্রের মাধ্যমে উপস্থাপনা আসলো। অনেক ভালো হবে না? অনেক ভালো হবে না? আমাকে একটু বলো তো, ভালো হবে নাকি হবে না? একটা কবিতার যে দৃশ্যটা, একটা কবিতার যে দৃশ্যটা, সেটা যদি তুমি চিত্রের মাধ্যমে দেখো, সেটা কি ভালো হবে না? ওকে, এই জন্য কিন্তু আমি এই যে লাস্টের এই লাইনতে যেগুলো আছে এইগুলো তোমাদের জন্য রাখছি, যে তোমরা এই যে এখান থেকে এতটুকু এই লাইনগুলোর মাধ্যমে তোমরা কি করতে পারবা, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যা যদি বলো যে আমাকে এখান থেকে একটা চিত্র তৈরি করে দেন, তাহলে তোমাদেরকে চিত্র তৈরি করে দিবে, যেমন চিত্রটা আমি তৈরি করছি। ঠিক আছে, তো এই যে ওই অনুভূতি সৃষ্টি এটা পর্যন্ত যেন তোমাদের কি বারবার নোট করতে না হয়, এজন্য আমি কি করছি, কপোতাক্ষ নট যেহেতু বেশি ইম্পর্টেন্ট, তাই আমি নিজেই লাইনগুলোর ব্যাখ্যা তোমাদের জন্য লিখে নিয়ে আসছি। ঠিক আছে, এরপরে চাই চলে যাচ্ছি, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। তার মানে কি, লেখক অনেক দেশে গেছে এবং সে অনেক নদীগুলোকে একসাথে দেখছে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? কবি বলতেছে আমার ভিতর যে স্নেহের তৃষ্ণা আছে, দেখছো, কবি নদীর ধারে বসে আছে, বসে বসে বলতেছে যে আমার ভিতর যে স্নেহের তৃষ্ণা আছে, ঠিক আছে, এই স্নেহের তৃষ্ণা আমার নিজের দেশে গেলেই মেটে, আমার নিজের দেশে গেলেই মেটে। ঠিক আছে, দুগ্ধ স্রোতস্বিনী রূপী তুমি জন্মভূমির স্তনে। তার মানে কি, এখানে বোঝানো হয়েছে যে জন্মভূমির বুকে আমরা যখন আদর চাই, তখন মা আমাদেরকে একদম বুকে জড়ায় রাখে না, একদম বুকের ভিতরে জড়ায় রাখে না, একদম বুকের ভিতরে জড়ায় রাখছে না, এই এই জিনিসটাই বোঝানো হয়েছে যে একদম নদী বা আমার দেশ আমাদেরকে নিজের বুকের ভিতরে জড়ায় রাখে। ঠিক আছে, এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে ভাইয়া? এখান থেকে কোশ্চেন হতে পারে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই লাইনটি দ্বারা তোমাদের কবিতা থেকে এমনই কোশ্চেন আসবে, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এখান থেকে এভাবে কোশ্চেন আসবে, কবিতা থেকে সবসময় এমন কোশ্চেন আসবে যে এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে। ঠিক আছে, ওকে, এখানে কবি জন্মভূমির নদীকে মাতৃভূমির মাতৃস্তনের মতো মায়ের বুকের তুলনা করেছেন, যা তাকে তার শৈশব, ছোটবেলায় মা আমাদেরকে কোলে নিয়ে রাখে না, ওইটার কথা। এবং এবং আমি পড়াবো, আমি একটু পর পুরো জিনিসটাকে পড়ানোর পরে আমি কবিতাটাকে একবার যখন আবৃত্তি করব, তখন আমি তোমাদেরকে বলে দিব এই লাইনগুলো ইম্পর্টেন্ট। ওকে, ভালোবাসার স্মৃতি ধারণ করিয়ে দেয়, নদী যেন তার স্নেহের উৎস। কবি কি বলতেছে? নদী তার স্নেহের উৎস, যা তাকে চিরকাল তৃপ্তি এবং শান্তি দেয়। কবির মনে গভীর অনুভূতি এবং প্রেমের চিত্র, যা প্রতীক, যা নদীর মাধ্যমে বিদ্যমান। এবং এই কবিতার উপর ভিত্তি করে আমি একটি চিত্র তৈরি করতে পারি, যেখানে নদীকে মাতৃস্তনের মধ্যে কি স্নেহময়, এবং নদীর পাশে কবি বসে আবেগে বসে আছেন। এই চিত্রটি আমরা তৈরি করতে পারি, এই চিত্রটি আমরা কি করতে পারি? তৈরি করতে পারি। এই যে দেখো, এই লাইনটা যদি তুমি ChatGPT কে দাও বা অন্য কাউকে, অন্য কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দাও, তাহলে তোমাকে এরকম একটা চিত্র তৈরি করে দিবে, এরকম একটা চিত্র তৈরি করে দিবে। এটা ফুল লিখবো না স্ক্রিনশট নিবা? এখন লিখবা কেন? ক্লাসের মধ্যে কি লিখার জায়গা? শুনো, ক্লাসের নোট নিয়ে তোমরা যদি আমি পড়াচ্ছি সাথে সাথে নোট নাও, তোমরা কিছু বুঝতে পারবা না। হোয়াট ইউ গাইস হ্যাভ টু ডু ইজ, আমি যখন পড়াচ্ছি যে ছোট ছোট নোটগুলো তোমরা সাইডে লিখে নিবা, পুরো ক্লাসটা শেষ করার পরে এবার নিজেকে জিজ্ঞাসা করবা যে ওকে ফাইন, ভাই এইভাবে এভাবে বলছিল, এইভাবে করতে হবে, তখন নিজে নিজে লিখবা। ঠিক আছে, তখন নিজে নিজে লিখবা। সবসময় মনে রাখবা, অনলাইন ক্লাস বা যে কোনো ক্লাস করার পরে একদম লাস্টে যায় নোট নিতে হয়, আগে ফোকাস হয়ে শুনতে হয়। তুমি যদি কান দিয়ে নাই শুনো, তুমি ব্রেনে কিভাবে ক্যাপচার করবা? তাই না? আগে কান দিয়ে শুনবা, তারপরে তুমি নোট করবা। ঠিক আছে, তারপরে তুমি নোট করবা। ওকে, এরপরে কি বলছে? আর কি হবে দেখা, কবি বলতেছে এই দেশের সাথে আর কি কখনো দেখা হবে? যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি,
রূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখা রীতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই লাইন দ্বারা এই লাইন অনেক বড় হয়ে গেছে, আমি একদম ইজি করে যদি তোমাদেরকে বুঝাই, দেখো এই 4টা লাইনের মাধ্যমে কবি কি বাংলাতে দেশে ফেরার প্রতি আশাবাদী, সে কি দেশে ফেরার প্রতি আশাবাদী এবং সে ভাবতেছে, সে কি মাইকেল মধুসূদন দত্ত বিলেত থেকে ভাবতেছে, তিনি বিশ্বাস করেন যে বাংলার সাফল্য এবং গৌরব এমন এক উচ্চতায় পৌঁছাবে যার কথা পৃথিবী জুড়ে গাওয়া হবে এবং সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন সে কি করতে পারবে, সে কি করতে পারবে জানো, সে নিজের দেশ নিয়ে গর্ব করতে পারবে। তার দেশপ্রেম ও বাংলা মায়ের প্রতি অগাধ ভালোবাসা কবিতার মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। এটি একটি সশক্ত আবেগপূর্ণ দৃশ্য যে দেশের বাইরে থেকে দেশের কথা চিন্তা করতেছে, যেখানে বাংলার শ্রেষ্ঠত্ব ও ঐতিহ্য সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমি এই পুরো কবিতাটাকে একটু কি করব, একটু হলো আমি আবৃত্তি করার ট্রাই করব। ঠিক আছে, খুব একটা ভালো হবে না, বিকজ আমি তোমাদের লিমন ভাইয়ের মতো এত ভালো করে আবৃত্তি করতে পারি না। ঠিক আছে, ওকে। সতত হে ন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমনই হোক নিশান স্বপনে, শোনে মায়া মন্ত্রক্ষ ধ্বনি তব কল কলে। জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। কিন্তু এ স্নেহের মায়া মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্তনে। আর কি হে হবে দেখা, যত দিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরেরে দিতে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে। শখে সখা রীতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা চট জলদি একটু এখান থেকে কি সততা মানে হলো সর্বদা, আমি এটাকে কি মাতৃভূমির কথা দিয়ে বোঝাইছি যে মাতৃভূমির প্রতি সর্বদা একটা যাওয়ার আকাঙ্ক্ষা থাকে। বিরলে মানে কি একান্ত নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়ি মানে রূপকার। ঠিক আছে, বাড়ি মানে কি রূপকার। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এরপরে চতুর্দশপদী কবিতা, এটাকে ইংরেজিতে কি বলা হয়, সনেট বলা হয়, বাংলায় চতুর্দশপদী কবিতা বলা হয়। 14 চরণে বিশিষ্ট, দেখবা ওই কবিতাটা আমাদের কবিতাটা 14 চরণে বিশিষ্ট এবং ভাবসঙ্গতপূর্ণ সুনির্দিষ্ট। কি বলতে চাইছে এটা স্পেসিফিক। চতুর্দশ কবিতার প্রথম 8 চরণে, এই যে এটা ইম্পর্টেন্ট, এটাকে অষ্টক বলা হয়। প্রথম 8 লাইনকে অষ্টক বলা হয়, প্রথম 8 লাইনকে অষ্টক বলা হয়। ঠিক আছে, প্রথম 8 লাইনকে অষ্টক বলা হয়। ঠিক আছে, এবং লাস্টের 6 লাইনকে ষষ্ঠক বলা হয়, লাস্টের 6 লাইনকে ষষ্ঠক বলা হয়। এখান থেকে এমসিকিউ আসবে যে সনেটের প্রথম 8 লাইনকে কি বলা হয়, প্রথম বাক্যে এবং দ্বিতীয় বাক্যে কি বলা হয়। দেখো এরপরে অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, তার মানে তোমাকে একটু বোঝাচ্ছে, তার মানে কি তোমাকে একটু বোঝাচ্ছে যে এই কবিতাটা আমরা কি নিয়ে আলোচনা করছি, মানে ভাবটাকে আস্তে আস্তে নিয়ে আসতেছে। আর অষ্টকে থাকে ভাবের পরিণতি। দেখো এই কবিতার প্রথম 8 লাইনে কবিতার কথাগুলোকে প্রকাশ করছে, সে কি চিন্তা করে, ঠিক আছে, সে কি চিন্তা করে, এবং লাস্টের 6 লাইনে সে কত কষ্ট পায়, তার মানে কি ভাবের পরিণতি, এর কারণে তার কি হচ্ছে, তার কি চিন্তা ভাবনা হচ্ছে, এগুলাকে সে চিন্তা করে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। অন্তমিল মানে কি লাস্টের ওয়ার্ডটা মিলে না। দেখো এখানে কবিতার যাবে, দিতে, গাবে, রাত, তারপর রীতে, ভাবে, গীতে, লাস্টের লাইন কি আমাদের মিলে না, আমাদের কি হয় না। যেমন প্রথম 8 চরণে প্রথম অন্তমিল প্রচলিত আছে, অন্তমিল প্রচলিত আছে। দেখো প্রথম 8 লাইনের ক্ষেত্রে আমাদের কি 8 লাইনের ক্ষেত্রে অন্তমিল প্রচলিত, প্রথম 8 লাইনের ক্ষেত্রে। দেখো কি বলছে প্রথম 8 লাইন, দেখো প্রথম 8 লাইন কি আমাদের মিল আছে, প্রথম 8 লাইনটা আমাদের মিল আছে। দেখো স্তনে, কলে,
তারপর কি ছলনে, লাস্টে সব নে আসে না, দলে, জনে, জলে, স্তনে, দেখো সবগুলা কি একই টোনে আছে। তার মানে আমরা এখানে বলতেছি যে আমাদের কি প্রথম 8টি কি অন্তমিল আছে, আমাদের কি অন্তমিল আছে। যেমন প্রথম 8 চরণকে আমরা কি বলতে পারি, ক খ, খ ক, ক খ, খ ক। তার মানে একটা লাইনের এন্ডিং যেরকম আর একটা লাইনের স্টার্টিং সেরকম, একটা লাইনের এন্ডিং যেরকম আর একটা লাইনের স্টার্টিং সেরকম। এটা মাথায় রাখবা সবাই। প্রথম 8 লাইনকে আমরা কি বলি, ক খ খ ক ক খ খ ক, ক খ খ ক খ, ক খ খ ক। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এক লাইনের স্টার্টিং আর এক লাইনের এন্ডিং, এক লাইনের এন্ডিং আর এক লাইনের স্টার্টিং, 4 লাইন হয়ে গেল। আবার এক লাইনের স্টার্টিং আর এক লাইনের এন্ডিং, এক লাইনের এন্ডিং আর এক লাইনের স্টার্টিং। এটা হলো প্রথম 8 লাইন, এভাবে করে যাবে। আর লাস্টের 6 লাইন কি, ঘ উম্মচ, ঘ উম্মচ। তার মানে কি এক একটার মতো, আবার আরেকটার মতো। তার মানে প্রথম 8 লাইন এরকম যাবে, তারপরের 6 লাইন কি যাবে, ঘ উম্মচ, ঘ উম্মচ। তার মানে কি এটার একটার সাথে আরেকটার কোনো মিল নাই, এটার একটার সাথে আরেকটার কোনো মিল নাই। ঠিক আছে, এটার একটার সাথে আরেকটার কোনো মিল নাই। বুঝছি সবাই, বুঝছি। ঘ উম্মচ, ঘ উম্মচ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে যে সনেটের ষষ্ঠকে কি থাকে, এখানে থাকে হইলো আমাদের কি ভাবের প্রবর্তনা, এখানে থাকে কি আমাদের ভাবের কি থাকে, ভাবের পরিণীতি, সরি এখানে থাকে ভাবের পরিণীতি, পরিণীতি। ঠিক আছে, ভাবের পরিণীতি থাকে, পরিণীতি না রে, পরিণতি, ভাবের পরিণতি। আর এখানে থাকে ভাবের প্রবর্তনা, ভাবের কি, ভাবের প্রবর্তনা। ঠিক আছে, ভাবের প্রবর্তনা থাকে, ভাবের প্রবর্তনা। ঠিক আছে, সবাই বুঝছি, সবাই বুঝছি। ওকে, এবং এরপর আরো কি আছে, অথবা আমরা আবার বলতে পারি, অথবা আচরণকে আমরা এভাবেও বলতে পারি, আবার এভাবে। মেইন কথা হইলো আমাদের লাস্টের এই যে ঘ মোচ এই লাইনগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, এই লাইনগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে আমাদের এমসিকিউ আসে। ঠিক আছে, এখান থেকে আমাদের এমসিকিউ আসে। সো এবার কথা হইলো মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি বোঝাই দিছি, ঠিক আছে, লেখক পরিচিতিও বোঝাইছি। এবার চট জলদি তোমরা একটু কাজ করো তো, চট জলদি তোমরা একটা কাজ করবে। সেটা হলো কয়েকটা এমসিকিউ আমি আনছি তোমাদের জন্য। রিটেন পুরাটা পড়াইতে শেষ করতে পারবো নাকি জানি না, লাস্ট লাইনগুলার সাইডটা আবার আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব বাবা, সবাইকে স্লাইড দিয়ে দিব, প্যারা নিও না। আচ্ছা দেখো, এই যে মাইকেল মধুসূদন দত্ত থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, দেখো জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমাদের যশোর বোর্ডে আসছে, দেখছো, তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন আনছি। এগুলাকে তোমরা যখন স্লাইডটা দিয়ে দিব তখন তোমরা কি এগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি বাবারা, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। ভাইয়া চট জলদি মানে কি, চট জলদি মানে হলো তাড়াতাড়ি। দেখছো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, ওকে সবাইকে দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা এই দেখো আমরা আরো কোশ্চেন আছি। মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন লিখেছেন, 2টি প্রহসন লিখেছেন। ঠিক আছে, কুহেলিকা আর হলো মৃত্যু ক্ষুধা, কুহেলিকা আর মৃত্যু ক্ষুধা তিনি লিখছে। তারপর কি সনেটের কি থাকে, তোমার সনেটের প্রবর্তক কে, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো পড়াইছি একটু আগে ক্লাসে। তারপর মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন, 1873 সালে। বলছি এগুলো থেকে কোশ্চেন আসবে। বহুদেশে ছবি কি দেখেছেন, বহুদেশে ছবি বহু নদ নদী দেখেছে, বহুদেশে কবি কি দেখেছে, বহুদেশে কবি বহু নদ নদী দেখেছে। হ্যাঁ এইচডব্লিউ দিব বাবা, এইচডব্লিউ দিব তো। তারপর কি কি কীর্তি মাইকেল মধুসূদন দত্তের, অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, তারপর তিনি কোন কাব্য লিখছে, পত্র কাব্যের মধ্যে বীরাঙ্গনা কাব্য লিখছে। ওকে, তো আরো তোমাদের কিছু রিটেন পার্ট দিয়ে দিছি আমি, জ্ঞানমূলকে অনেকগুলাই দিছি, অনুধাবনমূলক কোশ্চেনও দিয়ে দিছি। ঠিক আছে,
অনুধাবনমূলক কোশ্চেনও দিয়ে দিছি। ওকে, অনুধাবনমূলক কোশ্চেন দিছি তোমাদের। এরপর আর কি কি দিছি, এগুলো প্র্যাকটিস করবা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। অনুধাবনমূলক, এই যে রচনামূলক, তোমাদের সৃজনশীলও কিন্তু দিয়ে দিছি এখান থেকে। সৃজনশীল, এই যে দেখছো বরিশাল বোর্ড 2022 সালে আসছে সৃজনশীল। সৃজনশীল, এই সৃজনশীলটা এই যে এটা উদ্দীপক, ওই যে আমাদের HW, ঠিক আছে? সবাই স্ক্রিনশট নাও, এটা আমাদের HW। এই সৃজনশীলটা তোমরা আগে নিজেরা লিখবা, তারপরে উত্তর মিলাবা এই জায়গা থেকে, ঠিক আছে? নিজেরা লিখবা, দেন উত্তর দিবা এই জায়গা থেকে। ওকে, নিজেরা লিখবা এন্ড উত্তর দিবা এই জায়গা থেকে, বুঝছি? সবাই বুঝছি? হ্যাঁ, এগুলাতে এফবিতে পোস্ট করে দিব। এই যে HW, এই HWটা তোমরা সবাই করবা, দেন উত্তর এখানে দেয়া আছে, দেন উত্তর মিলাবা। চিটিং করবা না, ঠিক আছে? চিটিং করবা না। আমি এই স্লাইডটা একটু পরে তোমাদের এই গ্রুপের ভিতরে দিয়ে দিব। এই স্লাইডটা একটু পরে গ্রুপের ভিতরে দিয়ে দিব, একটু পরে গ্রুপের ভিতরে স্লাইডটা দিয়ে দিব। ওকে, এই যে আমাদের অ্যান্সারও দেওয়া আছে, পুরো অ্যান্সারটা দেওয়া আছে। আরো আমরা প্রায় 2-3টা মতো সৃজনশীল আনছি তোমাদের জন্য, আবার MCQ রাখছি, ঠিক আছে? MCQ রাখছি তোমাদের। ওকে, আচ্ছা, আজকে তো আমাদের আর টাইম নেই, এই জন্য আমি তোমাদের MCQ গুলোই করতে পারলাম না, বাট আমি সবগুলো তোমাদেরকে ক্লাসে পড়াই দিছি। ওকে, সো ইয়েস, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। কারো যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো, এবং মেইনলি বলো ভাইয়া আগের, আচ্ছা আমি একটু পরে দিয়ে দিতেছি, এই স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দিতেছি, ঠিক আছে? এই স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দিছি। এবার আমাকে একটু বলো ভাইয়া, আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে? এন্ড আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে ভাইয়াকে একটু জানাও তো। সবাই একটু ভাইয়াকে জানাও, ভাইয়ার আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে বলো তো। আমি জানি কমেন্ট সেকশনে অনেক উল্টাপাল্টা কথাবার্তা হয়েছে, বাট মোরালেস বলো আজকের ক্লাসটা কেমন লাগছে। 2টা কবিতা পড়ানোর ট্রাই করছি, অ্যান্ড অনেক দিন পরে ক্লাস, তোমাদের লাস্ট ক্লাস নিয়েছিলাম ক্লাস 9-এ থাকতে, মানে 2024 সালে। তো 25-এ তোমাদের আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি তোমাদেরকে বলি কয়েকটা জিনিস। আমি হলো তোমাদের কবিতা, বিশেষ করে ব্যাকরণ পার্টটা আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? ব্যাকরণে তোমরা অনেক প্যারা খাও না ভাইয়া, ব্যাকরণ পারি না। আচ্ছা ভাইয়া, কবির নামগুলো একটু ছন্দ আকারে আবার বলেন। ছন্দ আকারে ভাই আমি লিখে দিব, ঠিক আছে? ছন্দ আকারে লিখে দিয়ে দিব, ঠিক আছে? ছন্দরে আকারে লিখে দিয়ে দিব, ছন্দ আকারে লিখে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সবাই বলতেছে বই নাই, বই না থাকলে তো আমরা কিছু করতে পারি না। ভাইয়া গান না ভাই, আমি গান পারি না। হ্যাঁ, আমার নতুন স্টুডেন্ট আসছে, রাশিদা আছে আমার নতুন স্টুডেন্ট, ঠিক আছে? এক্সিলেন্ট ক্লাস, 5 স্টার। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে ভাইয়া, খুব ভালো লাগছে। দা ওয়াও, খুব ভালো লাগছে, আই নো। আচ্ছা, আজকের ক্লাসের রিভিউগুলো কিন্তু, কোন ক্লাসটা তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, আমি ভিডিও করি, আতিকুর, আমি ভিডিও করি। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে স্ক্রিনশট নিবে, এই গ্রুপের ভিতরে পোস্ট করবা। সবাই পোস্ট করবো তো ক্লাসের রিভিউটা পোস্ট করবো তো? আমাকে বলো তো, এই গ্রুপের ভিতরে সবাই ক্লাসের রিভিউটা পোস্ট করবো তো? আমাকে বলো। হ্যাঁ, আমার জান্নাতুল নাইমা স্টুডেন্ট আছে, মাইন্ড ব্লোয়িং ক্লাস। ওকে, সবাই আমাকে একটু বলো তো, ক্লাসের রিভিউটা সবাই এই গ্রুপের ভিতরে পোস্ট করে দিব তো? বলো, স্ক্রিনশট নিবা, নিয়ে এই গ্রুপের ভিতরে কে কে পোস্ট করবে আমাকে একটু বলো তো। এখনই ক্লাস থেকে বাইরে হওয়ার সাথে সাথে পোস্ট করতে হবে, এখনই পোস্ট করতে হবে, এখনই। আচ্ছা, আমার তামিম আছে নিউ স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া, আপনার অ্যাড দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাডটা যারা দেখছো তারা শেয়ার করে দিও, ঠিক আছে? একটা যারা দেখছো তারা শেয়ার করে দিয়ে, আমাদের ফাইনাল হবে। আমরা যদি এই অ্যাডটা ভালো হয়, আমরা ফাইনালে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে রাশিদা। ওকে, আমি নতুন স্টুডেন্ট। আচ্ছা, আমিও চাই সবাই একটু কি করো, শেয়ার করে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? কক্সবাজার থেকে আছে আমার সাথে। আচ্ছা, আমি নিউ। আচ্ছা, যারা নিউ স্টুডেন্ট সবাইকে ওয়েলকাম করতেছি, ঠিক আছে? আচ্ছা, ফাইন, ইনশাল্লাহ পোস্ট করব। ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে ভাইয়া, আমারও ঘুম পাচ্ছে। ওকে, সো তোমাদের কারো যা যা জিজ্ঞাসা থাকে, আমি এই ক্লাসটার পরে একটা ভিডিও পোস্ট করব আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে না অলরেডি এগুলো নিয়ে। ওই ভিডিওর নিচে ভাইয়াকে তোমরা জানাই দিতে পারো যে আজকের ক্লাসের ভিতরে তোমাদের কোনো কনফিউশন আছে নাকি। ওকে, তো আজকের ক্লাসটা তাহলে আমাদের এই পর্যন্তই থাকতেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাইয়া, তুমি আমার অ্যাড দেখছো, বুঝতে পারছি। সো খুবই ভালো কথা। তো
তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট গ্রামার ক্লাসে ইনশাল্লাহ অথবা কবিতার ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।